হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সপ্রেসিভ অনুষ্ঠানে। আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তা ইতিমধ্যেই আপনাদের জানানো হয়েছে, তারপরে আমি আবার বলে দিচ্ছি। আমরা আজকে আলোচনা করব শিশুদের মানসিক চিকিৎসা এই বিষয়ে। আমরা সবাই জানি যে আমাদের শিশুরা সবাই ঘরে লকডাউনের কারণে এবং নানা উপসর্গে তারা ভুগছে। এই উপসর্গ কেন, কি উপসর্গ হলে আমরা বুঝবো তারা মানসিক সমস্যায় ভুগছে কিনা, এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। এবং সেই বিষয়গুলো আলোচনায় আমাদের সাথে যোগ দেবেন ডক্টর নুরুন বেগম, এমডি, পিএইচডি, ইউনিভার্সিটি হেলথ সেন্টার দেলাওয়ার। ডক্টর নুরুন বেগম, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমরা আজকে আলোচনা করব নিউ ইয়র্ক সিটির বিভিন্ন হাসপাতালে কি হচ্ছে। করোনা রোগ দিনে দিনে মনে হচ্ছে কমে আসছে, বাট এটা কি চিকিৎসার কারণে না চিকিৎসা পদ্ধতির পরিবর্তন এর সাথে সম্পৃক্ত, এই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। আমাদের সাথে আছেন ডক্টর উৎপল চৌধুরী, উনি আমাদের সাথে আছে, কথা বলুন, এই বিষয়ে আপনাদেরকে অবহিত করবেন। আমাদের সাথে আছেন জনাব নাজমুল হাসান, উনি আপনাদের সর্বশেষ আপডেট দেবেন, খবরের আপডেট, আজকে দিনের কি আপডেট এই বিষয়ে কথা বলবেন তিনি। আমাদের সাথে আছেন জনাব মিসেস রূপা খানম, যিনি আমাদের বাচ্চারা যে স্কুলে আছে, যারা স্কুলের শিক্ষক এবং তারা কি বলবেন, যারা শিশুরা বাসায় যারা আছে শিক্ষার্থী, তারা কিভাবে এডুকেশন, এই যে দূরশিক্ষণ যেটাকে বলে ডিস্টেন্স লার্নিং, এটা কিভাবে পার্টিসিপেট করবে, তাদের অব্লিগেশন কি কি করতে হবে তাদেরকে, তারা কি হোমওয়ার্ক কয়টায় জয়েন করবে স্কুলে, কিভাবে তারা তাদের হোমওয়ার্ক জমা দেবে, এই তাদের অভিভাবক যারা আছেন তাদেরকে তিনি বলবেন। আমাদের সাথে আছেন জনাব আকরাম হোসেন, যিনি মান্নান গ্রোসারির ব্যবস্থাপক। তিনি বলবেন যে ঈদ উপলক্ষে গ্রোসারির সামনে ভিড় হবে, ভিড় যদি হয় তাহলে কিভাবে বাজার করুন, আপনারা কিভাবে ডিস্টেন্স মেনটেন করবেন, সরকারের যে নির্দেশ এটা কিভাবে মানবেন, এই বিষয়গুলো। আছেন সানিমুল্লাহকে আমরা আজকে নিয়ে আসছি। আমি ডক্টর নরুন বেগম এবং ডক্টর উৎপল চৌধুরী এবং ডক্টর মাসুদুল হাসানকে বলবো যে ওনার আব্বা 3বার পর্যন্ত আক্রান্ত হয়েছেন করোনাতে, এবং উনি একজন বয়স্ক মানুষ। This is the 3 times, I think 3 times, right, Sanibal? 3 times আক্রান্ত হয়েছেন। একবার হাসপাতালে একেবারে উনি খুব খারাপ অবস্থার মধ্যে ছিলেন। তো উনি ওনার ফাদারের ব্যাপারটা আমরা জানবো যে হাউ ইটস হ্যাপেন, এই বিষয়গুলো আজকে আমাদের সাথে আছেন। ডক্টর মাসুদুল হাসান বলবেন যে চিকিৎসা বিষয়ে কিছু নতুন আবিষ্কারের বিষয়ে তিনি বলবেন। তো আমরা আজকে দিনের এই প্রোগ্রামগুলো সবার সামনে নিয়ে আসছি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমাদের কিছু বিষয়ের কারণে অনুষ্ঠানটি একটু দেরিতে শুরু করতে হলে জন্য আমরা দুঃখিত। আমরা প্রথমেই যাব জনাব নাজমুল হাসান আপনার কাছে দিনের আপডেট জানার জন্য। কে কথা বলছেন? ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে কথা, আপনাদের সাউন্ডটা একটু প্লিজ মিউট করেন। আমি নাজমুল হাসান আপনার কাছে দিনের আপডেট জানতে চাইবো। এর আগে দর্শক যারা আছেন আমাদের, তাদেরকে বলবো দয়া করে অনুষ্ঠানটি আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সবাইকে, অন্য যারা আছেন তাদেরকে শেয়ার করতে বলবেন। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আমাদের সাথে আছেন আজকে আলাপ করার জন্য। এই বিষয়গুলো সবার জন্য উপকার এবং সবার কাজে লাগবে। আমরা প্রথমে যাচ্ছি নাজমুল হাসান আপনার কাছে দিনের আপডেট জানার জন্য। হোয়াট ইজ দ্য আপডেট? ধন্যবাদ আবু তাহের, এবং ধন্যবাদ আজকের সব প্যানেলিস্টকে। একটু দেরি হয়ে গেল যদিও কারিগরি কারণে, যাই হোক আপনারা ধৈর্যের সাথে অপেক্ষা করেছেন, আপনাদের ধন্যবাদ। আজকে দিনের মোটামুটি আমরা তো সবাই এখন কিছুটা জানি যে পরিস্থিতি কিছুটা উন্নত হচ্ছে, আর অন্তত নিউ ইয়র্ক স্টেটে এবং নিউ ইয়র্ক সিটিতে। আমেরিকার অন্যান্য শহরগুলিতে সব ক্ষেত্রে উন্নতি হচ্ছে না, কিছু কিছু ক্ষেত্রে একটু রোগীর সংখ্যা বাড়ছে। কিন্তু আসার খবর হচ্ছে যে নিউ ইয়র্ক স্টেট এবং নিউ ইয়র্ক সিটিতে রোগীর সংখ্যা কমছে, হসপিটাল অ্যাডমিশনের সংখ্যা কমছে, আর টেস্টিং এ পজিটিভের সংখ্যাটা একদিন কমছে একদিন বাড়ছে, এই অবস্থায় আছি। তবে আপনারা হয়তো অনেকে জানেন যে যেই স্টেটটি কয়েক সপ্তাহ আগেও পৃথিবীর সবার দিকে সবার নজর ছিল যে স্টেটটির প্রতি, যেটি ইপিক সেন্টার হিসেবে সবাইকে বলা হয়, সেই নিউ ইয়র্ক স্টেটের 5টি অঞ্চল, 10টি অঞ্চলের মধ্যে 5টি অঞ্চলের অর্থনীতি সচল করার প্রথম ধাপ শুরু হয়েছে ইতিমধ্যেই। আপনারা জানেন গত কাল থেকে 16 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত সেটা লকডাউন ছিল, এবং আমরা সবাই আশা করছি যে নিউ ইয়র্ক সিটি, যেটি পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় একটি শহর এবং সবার দৃষ্টি ছিল এই শহরের প্রতি, সেই শহর কখন শুরু হবে পুরো মাত্রায়। তবে আমরা যারা নিউ ইয়র্কে থাকি এবং আমরা যারা নিউ ইয়র্কে থাকি না, যারা নিউ ইয়র্ক
তাদের নিউ ইয়র্ক সম্পর্কে যে ধারণা এবং আমরা যারা নিউ ইয়র্কে থাকি তাদের একটু ধারণা একটু পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে, কারণ এখনো অনেক জায়গা থেকে কল আসছে নিউ ইয়র্কের বাইরে যে নিউ ইয়র্কের অবস্থা কেমন। তবে সবাইকে আমি একটা কথা বলতে চাই যে আশাবাদের খবর, সেটা হচ্ছে আমরা নিউ ইয়র্কবাসী ধীরে ধীরে এবং ধৈর্যের সাথে এই সংকট মোকাবেলা করে আসছি এবং আমরা সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছি। সেদিনটি আর খুব বেশি দূরে নয়, হয়তো 2 থেকে 3 সপ্তাহ, যে অর্থনীতি সচল করার প্রথম ধাপ নিউ ইয়র্কে সিটিতে শুরু হবে। আর মেয়র ব্লাজি অবশ্য বলেছেন যে জুন মাসের আগে তিনি কোনো সম্ভাবনা দেখছেন না নিউ ইয়র্ক শহরে পুরোপুরি চালু হবার জন্য, এবং কেউ কেউ বলছেন যে সেপ্টেম্বরের আগে এই সিটিকে পুরোপুরি চালু করা সম্ভব হবে না। এটি একটি বাস্তব কথা অনেকের বিবেচনায়। অর্থনীতির 4টি ধাপে অর্থনীতি সচল করা হচ্ছে, সেই প্রথম ধাপটি হয়তো নিউ ইয়র্কে শুরু হবে জুনের প্রথম সপ্তাহে। এবং আজকে যে হিসেবটার উপর নির্ভর করে এই সমস্ত আশাবাদ ব্যক্ত করা হচ্ছে, যে ডাটা, হসপিটাল অ্যাডমিশন, আইসিইউতে ভর্তি এবং টেস্টিং এর পজিটিভ প্লাস মাইনাসের সংখ্যা নিয়ে, সেই 3টির হিসাবে মেয়রের সাংবাদিক সম্মেলনে যে তথ্য দিয়েছেন মেয়র ব্লাজিও, তাতে দেখা যাচ্ছে যে হসপিটাল অ্যাডমিশনের সংখ্যা, আপনারা হয়তো অনেকেই জানেন, আমিও বলেছি কয়েকবারই, যে নিউ ইয়র্ক সিটির গভর্নর যে হিসাবটি দেন, এটি নিউ ইয়র্ক সিটির যে পাবলিক হসপিটাল গুলো আছে সিটির মালিকানাধীন, সেই হসপিটাল গুলো থেকে পাওয়া তথ্যের উপরে। নিউ ইয়র্ক শহরে আরো অনেক হসপিটাল আছে প্রাইভেট, সেগুলোর তথ্য কিন্তু এখানে যোগ দেওয়া হচ্ছে না। তারপরেও একটি আনুপাতিক পরিসংখ্যান হিসাবে এটাকে ধরা হয় এবং সেই হিসাবে এবং এই হিসাবটি একদিন পেছানো থাকে। নিউ ইয়র্ক গভর্নর যে হিসাবটি দেন সেটি গতকালকের হিসাব আজকে দেওয়া হচ্ছে, আর নিউ ইয়র্ক সিটির মেয়র যেটি দেন সেটি পরশু দিনের হিসাব আজকে দেওয়া হচ্ছে। আমি জানি না এই ব্যবধানটি কেন, বাট এইভাবেই আমরা চলে আসছি গত 1 মাস ধরে। এবং সেই হিসেব অনুযায়ী মেয়র 14 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত নিউ ইয়র্ক সিটিতে হসপিটাল অ্যাডমিশন যেটাকে বলা হয় সেটি সমানে ছিল 77 জন। সেটি ছিল নিউ ইয়র্ক সিটির পাবলিক হাসপাতালগুলোতে। এটি এই যখন এই করোনা ক্রাইসিসটা নিউ ইয়র্কে শুরু হয় তার তুলনায় অনেক কম, অনেক কম। আর আরেকটি যেটা আইসিইউতে, ইন্টেনসিভ কেয়ার ইউনিটে যে রোগী থাকে সিটি হসপিটালগুলোতে, সেই হিসাবে দেখা যাচ্ছে সেখানে অনেক কমে এসেছে। সেটা 14 তারিখ ছিল যেখানে 506 জন, সেটা 15 তারিখে গিয়ে দাঁড়িয়েছে 469 জন। অর্থাৎ এখন নিউ ইয়র্ক সিটির পাবলিক হসপিটালগুলোতে 469 জন রোগ ইন্টেনসিভ কেয়ার ইউনিটে আছেন এই করোনা ভাইরাস নিয়ে। আর টেস্টিং এর যেটির উপর এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং ইকোনমি সচল করার ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় ইন্ডিকেটর, এই টেস্টিং। সেই টেস্টিং এর রেজাল্ট অনুযায়ী নিউ ইয়র্ক সিটিতে যে টেস্ট করা হচ্ছে, সেই টেস্টে 13% ছিল 14 তারিখে, সেটা কমে এখন 11% পজিটিভ রোগী শনাক্ত করা গেছে। এবং আজকে মেয়রের সাংবাদিক সম্মেলনের একটা বড় অংশ জুড়ে ছিল এই টেস্টিং এর ব্যাপারটি। এবং মেয়র বলেছেন যে নিউ ইয়র্ক শহর সিটি এখন পৃথিবীর যে কোনো সিটির চাইতে সবচেয়ে বেশি টেস্টিং করার জন্য ক্যাপাবল, তারা সক্ষম। এবং তাদের টার্গেট এই মাসের শেষ নাগাদ প্রতিদিন তারা 20,000 টেস্টিং করবেন। এবং এই 20,000 টেস্টিং করার পরে যাদের পজিটিভ পাওয়া যাবে কিংবা তাদের যে ট্রেস, তারা কার কার সাথে মিশেছেন, কার কার সাথে তারা সংস্পর্শে এসেছেন, তাদেরকে খুঁজে বার করার জন্য 1,000 ট্রেইনড টেস্টার তারা হায়ার করছেন। ইতিমধ্যে 500 হায়ার সম্পন্ন হয়েছে। এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে এই ট্রেসিং যারা ট্রেস করবে তাদেরকে একটি প্রশিক্ষণের ভিতর যেতে হয় এবং সেই প্রশিক্ষণ প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছে নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গের অনুদানে। এবং যেই বিশ্ববিদ্যালয় হসপিটালকে তিনি বেশ কয়েকশো মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন, যে হাসপাতালের মেডিকেল স্কুলটি তার নামেই নামকরণ, সেই মাইকেল ব্লুমবার্গের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেই মেডিকেল স্কুল এই ট্রেসারদের ট্রেনিং দিচ্ছে। এটি একটি সুখবর নিউ ইয়র্কের জন্য। এবং সেই ট্রেসাররা যখন যারা পজিটিভ হবেন রোগীতে, তাদেরকে ট্রেস করে বাইর করবেন। এবং এটি এই সংকট নিরসনে, এই করোনা ভাইরাস নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবং মেয়র আজকে সবাইকে, গভর্নর এবং মেয়র দুজনেই আজকে প্রতিটি নিউ ইয়র্ক বাসীকে বলেছেন যে আপনারা যখন ইচ্ছা তখন এখন টেস্ট করতে চাইতে পারেন। এবং মেয়র আজকে ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্ক শহরের সিটি এমডি যতগুলো ফ্যাসিলিটি আছে প্রত্যেকটিতে টেস্ট করানো যাবে। এবং আপনারা জানেন 3 ধরনের টেস্ট আছে, ডায়াগনস্টিক টেস্ট, সোয়াব টেস্ট
আরেকটা বোধ হয় অ্যান্টিবডি টেস্ট। যাই হোক, এই 3টি টেস্টের কথা বলা হচ্ছে এবং মেয়র এবং গভর্নর আজকে এই টেস্টিং এর উপর গুরুত্ব দিয়েছেন। এবং আজকে সাংবাদিক সম্মেলনে একটি অভাবনীয় ঘটনা ঘটেছে। সাংবাদিক সম্মেলনের শেষ পর্যায়ে গভর্নর নিজেই টেস্ট করিয়েছেন সকলের সামনে। তার সোয়াব নিয়ে টেস্ট করা হয়েছে এবং তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি টেস্টের উনি টেস্ট কেন এভাবে করা হচ্ছে, উনি বলেছিলেন যে আমি টেস্টটাকে উৎসাহিত করার জন্য এবং এটা যে কত সহজ সেটা দেখানোর জন্য এই টেস্টটি করেছে। এবং এই রেজাল্টের সম্পর্কে তিনি বলেছেন, যদি আগামীকাল আমি আপনাদের সামনে হাজির না হই তাহলে বুঝবেন টেস্টের রেজাল্ট পজিটিভ, আর যদি আমি আগামীকাল আপনাদের সামনে হাজির হই তাহলে ধরে নেবেন টেস্ট নেগেটিভ। এটি একটি চমৎকার ব্যাপার এবং এটি ইতিমধ্যেই ন্যাশনাল মিডিয়ায় চলে এসেছে। ইনি টেস্টিং এর উপর গুরুত্ব দিয়েছেন, নিজেই টেস্ট করিয়ে। আরেকটি যেটি, এবং উনি যে কথাটি আজকে আরেকটি কথা খুব গুরুত্বপূর্ণ, আপনারা তো অনেকেই জানেন যে গভর্নর গতকালকে ঘোষণা দিয়েছেন যে মেমোরিয়াল উইকেন্ড থেকে নিউ ইয়র্কে বিচ গুলো চালু হবে। আপনারা হয়তো অনেকে জানেন নিউ ইয়র্কের পার্শ্ববর্তী নিউ জার্সি, কানেকটিকাট এবং ডেলাওয়্যারে তা চালু হচ্ছে। কিন্তু নিউ ইয়র্ক সিটির মেয়র আজ বলে দিয়েছেন সরাসরি যে নিউ ইয়র্ক সিটিতে কোনো বিচ চালু হবে না, কোনো বিচ খোলা হবে না। তবে নিউ ইয়র্কবাসী চাইলে বিচে হাঁটাফেরা করতে পারেন, চলাচল করতে পারেন, তবে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের গাইডলাইন গুলো মেনে সোশ্যাল ডিস্টেন্সিং, গ্লাভস এবং মাস্ক পরে যদি তারা সেখানে বিচে ঘুরতে চান ঘুরতে পারবেন, কিন্তু কেউ পানিতে নামতে পারবেন না। এবং এই ব্যাপারে বিচ গুলোর যথেষ্ট পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট সেটা এনফোর্স করবে। আর নিউ ইয়র্কের গভর্নর আজকে যেটি বলেছেন আর তার হিসাব যেটি দিয়েছেন তাতে দেখা যাচ্ছে মৃতের হার নিউ ইয়র্কে কমে এসেছে এবং সেই কমার ভিতরে যেটা দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক শহরে গতকালকে মৃতের সংখ্যা ছিল 100 129 জন, যেটা এর আগের দিন ছিল 157, একটি বেশ ড্রপ। এবং আরেকটি ব্যাপার যেটি আপনারা হয়তো অনেকেই জানেন যে শিশুদের ব্যাপারে যে বিষয়টি এখন বলা হচ্ছে যে সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং সেই বিষয়টা তো আজকে মেয়র কথা বলেছেন, সেটি হচ্ছে যে 137 জন পেডিয়াট্রিক মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিনড্রোম কেস পাওয়া গেছে, কেস হয়েছে, তার ভিতরে 66 জনকে পজিটিভ পাওয়া গেছে। এই সংখ্যা একজনই এখনো আছে নিউ ইয়র্কে। তবে এই ব্যাপারে তিনি বাবা মাদেরকে সতর্ক থাকার জন্য বলেছেন এবং কোন রকম সিমটম পেলেই হসপিটাল নিযুক্ত ডাক্তার কিংবা 311 কল করার জন্য তিনি বলেছেন। এবার একটু অন্য ধরনের খবরে আসি। আপনারা হয়তো অনেকেই বুঝছেন, জানেন যে রেন্ট পে এবং বাড়ি ভাড়া, বিজনেসে ভাড়া, এই ব্যাপারটি খুব গুরুত্বপূর্ণ এবং এটি একটা ভীষণ একটা জটিল অবস্থা ধারণ করেছে ইতিমধ্যে। কারণ অনেকেই বাড়িওয়ালা যারা ছোট ছোট বাড়ির উপর ব্যবসার উপর নির্ভরশীল তাদের জীবিকার জন্য, তারা ভীষণ সংকটে পড়েছেন। তারা অনেকেই বাড়ি ভাড়া দিচ্ছেন না, কারণ বাড়ি ভাড়া দিতে কিন্তু কোনো নিষেধ নেই। বাড়ি ভাড়ার জন্য যে ব্যবস্থাটি গভর্নর করেছেন সেটি হচ্ছে যে জুলাই মাসের 20 তারিখ পর্যন্ত তাদের এভিকশন করা যাবে না। কিন্তু এখন অনেকেই, বিশেষ করে বিভিন্ন সংগঠন যে আশঙ্কাটি করছেন যে অনেক বাড়ির মালিক সংকটে পড়বেন, যারা ছোট ছোট বাড়ির মালিক যাদের মর্টগেজটা বাড়ির ভাড়া থেকে আসে, তারা ইতিমধ্যে সংকটে পড়েছেন, তাদের জন্য কোনো রিলিফ এখনো ব্যবস্থা করা হয়নি। এবং আরেকটি আশঙ্কার কথা বলা হচ্ছে যে যদি এই জুলাইয়ের 20 তারিখের পরে যে বাড়ি ভাড়া যারা দেবেন না তাদের ভিতর যে হারে ইভিকশনের নোটিশ আসতে পারে, তাতে একটি নট ফর প্রফিট অর্গানাইজেশন জরিপ করেছে, সেই সংগঠনটির নাম হচ্ছে উইন। তারা বলছে, একটা আভাস দিয়েছে যে জুলাই মাসের পরে আগস্টের শুরুতে কিংবা শেষ দিকে প্রায় 1 মিলিয়ন নিউ ইয়র্কার বাড়ি ছাড়া হতে পারেন, হোমলেস পপুলেশনের নাম লেখাতে পারেন। এটা নিউ ইয়র্কের জন্য একটি মহা বিপদ আর কারণ হয়ে দাঁড়াতে পারে। এর পাশাপাশি আরেকটি তথ্যগত মানে স্ট্যাটিস্টিক্যালি সুখবর আছে, সেটি হচ্ছে মে মাসের 6 তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্র জুড়ে, এই হিসাবটি কিন্তু যুক্তরাষ্ট্র জুড়ে প্রায় মাত্র 20% বাড়ির মালিক, অ্যাপার্টমেন্টের মালিক যারা অ্যাপার্টমেন্টে থাকেন, তারা ভাড়া পরিশোধ করেনি, বাকি 80% তাদের ভাড়া পরিশোধ করেছেন। এটি একটি তাৎপর্যপূর্ণ তথ্য যেটি আমি মনে করি। এবং আরেকটি ব্যাপার হচ্ছে, গতকালকে নিউ ইয়র্ক সিটি স্মল বিজনেস নিয়ে যারা ছোট ব্যবসায় করেন তাদের জন্য অনেকেই অনেক রকম সুযোগ সুবিধার কথা বলেন।
ফেডারেল গভর্নমেন্ট থেকে কথা বলেন, স্টেট গভর্নমেন্ট থেকে কথা বলেন, সিটি প্রশাসন থেকে তাদের বলেন, বিভিন্ন বৈঠকও করছেন, কিন্তু তাদের সমস্যার কোনো সুরাহা হচ্ছে না। এবং এই জন্য গত পরশুদিন খুব সম্ভবত প্রায় 200 স্মল বিজনেস মালিক স্টেটেন আইল্যান্ডে একটি বিক্ষোভ করেছেন এবং অনেকে ফুলে ফেপে উঠছেন। আরেকটি তথ্য দিতে চাই, সেটি হচ্ছে যে আপনারা হয়তো অনেকে দেখেছেন মার্চ মাসের শেষ দিকে কি পরিমাণ মানুষ গ্রোসারিতে গিয়েছে এপ্রিলের শুরুতে, কিন্তু এপ্রিল মাসে যে তথ্যটি পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে গ্রোসারির ব্যবসা গত বছরের একই সময়ের তুলনায় 13% কমে গেছে। এর অর্থ হতে পারে যে মার্চ মাসে অনেকে বাজার সাজার করেছেন, তারা আর এপ্রিল মাসে করেননি। এই একটি খবর আছে। এবার একটু জাতীয় খবরের দিকে চলে যাচ্ছি, সেটি হচ্ছে আজকে যে দারিদ্র্য আজকে একটি, সেটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের যে উপদেষ্টা, যিনি অর্থনীতি সচল করার ব্যাপারে সবচেয়ে বেশি পরামর্শ দিয়ে থাকেন, বেশি সোচ্চার, সেই পিটার নেভারো বলেছেন যে আমেরিকার এই প্রথম দিকে করোনা ভাইরাসের ক্ষেত্রে প্রথম দিকে যদি কোনো সংগঠনকে দায়ী করা যায়, অপব্যবস্থা বলেন আর দুরবস্থা বলেন, সেই জন্য সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোলকে তিনি দায়ী করেছেন সরাসরি। আজকে সানডে মর্নিং এর টেলিভিশন শোতে তিনি বলেছেন যে তারা প্রথম যে টেস্টটি করেছিল, টেস্টটি বের করেছিল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, সেটি মোটেই ভালো ছিল না, সেটিতে অনেক ব্যর্থতা ছিল। সেটা ফেল করার কারণে পুরো টেস্টিং প্রসেসটাই ফেল হয়ে যায় শুরুতেই, এবং তার জন্যই এই রোগের এত বিস্তার ঘটেছে। না হলে এটা আরো কন্ট্রোলে আনা সম্ভব হতো। যদিও তারা এখন বলছেন যে যথেষ্ট পরিমাণ টেস্ট যে সমস্ত স্টেট তাদের কাছে চেয়েছেন সেটা তারা পেয়েছেন। গভর্নর কুমো আজকে বলেছেন যে টেস্টিং, এবং মেয়র ব্লাউজিও বলেছেন টেস্টিং এখন কোনো সমস্যা নাই, ফেডারেল গভর্নমেন্ট সাহায্য করুক আর না করুক, নিউ ইয়র্ক স্টেট এবং নিউ ইয়র্ক সিটি পর্যাপ্ত পরিমাণ টেস্ট আছে এবং সবাইকে তিনি তা গ্রহণ করতে বলেছেন। আরেকটি জাতীয় খবর হচ্ছে যে সেটি হচ্ছে যে আপনারা হয়তো অনেকেই জানেন যে যুক্তরাষ্ট্র এখন পৃথিবীর সবচেয়ে বেশি আক্রান্ত দেশ, দেশ হিসাবে সবচেয়ে বেশি আক্রান্ত দেশ, এবং এই পর্যন্ত 88,000 মানুষ প্রাণ হারিয়েছেন এই 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 করোনা ভাইরাসে, এবং 1.5 মিলিয়ন মানুষ আক্রান্ত হয়েছেন। প্রায় 2.5 লক্ষেরও বেশি লোক সুস্থ হয়ে ঘরে ফিরে গেছেন। আরেকটি জিনিস হচ্ছে যে শেষ করার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে রাজনীতি তো করোনা ভাইরাস নিয়ে শুরু হয়েছে ইতিমধ্যেই। আপনারা জানেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাংবাদিক সম্মেলনগুলো এখন নিয়মিত হচ্ছে না। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের যে দুজন স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ছিলেন, ডক্টর অ্যান্থনি ফাউচি এবং ডক্টর বার্গস, দুজনেই এই প্রেসিডেন্টের এই হ্যান্ডেলিং এর ব্যাপারে এই বিষয়টি মোকাবিলা উনি যে ব্যবস্থা নিচ্ছেন সে ব্যাপারে ঠিক সন্তুষ্ট না। বিশেষ করে ডক্টর বার্গস, উনি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলকে অনেকভাবে দায়ী করেছেন এই সম্পূর্ণ অব্যবস্থার জন্য। এরপরে ডক্টর ফাউচিও বেশ সতর্ক করে দিয়েছেন যেভাবে জোর করে ইকোনমিকে সচল করার চেষ্টা হচ্ছে তাতে মৃতের সংখ্যা আরো বেড়ে যেতে পারে, আশঙ্কা প্রকাশ করেন। কিন্তু প্রেসিডেন্ট খুবই শক্ত হাতে বলছেন যে মানুষ মরুক আর বাঁচুক, ভ্যাকসিন আসুক আর নাই আসুক, অর্থনীতি সচল করা হবে, এটা বোধহয় তার নির্বাচনী প্রক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত বলে অনেকে মনে করছেন। তারপরেও আরেকটি কথা হচ্ছে সাধারণত সাবেক প্রেসিডেন্টরা বর্তমান প্রেসিডেন্টের সমালোচনা করেন না, বর্তমান প্রেসিডেন্টরা সাবেক প্রেসিডেন্টের সমালোচনা করেন না, কিন্তু প্রেসিডেন্ট ওবামা যে হারে সমালোচনা করছিলেন গত কয়েক সপ্তাহ ধরে প্রেসিডেন্ট ট্রাম্প, আর প্রেসিডেন্ট ওবামা গতকাল সেটার উত্তর দিয়েছেন। এক কমেন্টসমেন্ট অ্যাড্রেসে তিনি বলেছেন যে আমেরিকার এই করোনা ভাইরাসে কোন নেতৃত্ব আছে বলে তিনি মনে করেন না, এই করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য তিনি কোন নেতৃত্ব আছে বলে তিনি মনে করেন না, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এখনো তার কোনো উত্তর দেননি। আরেকটি জিনিস যেটা এবার কমিটি শেষ করার আগে আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের কমিটি আজকে একটা খবর আছে যেটি আপনাদের কাছেই একটি টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে ইতিমধ্যে। আপনি যদি কমিউনিটির নিউজটি জাস্ট নামটি আমাদের যে শিল্পী এবং শেষ করে দিচ্ছি, যাদের নামটা আমরা আলোচনাটা পরে করবো এটার এই বিষয়ে। না, আমি কোনো আলোচনা করছি না, আমি জাস্ট বলছি যে একটি ঘটনা ঘটেছে। আপনারা জানেন গত বৃহস্পতিবার আমাদের নিউ ইয়র্ক শহরের একজন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ অফিসার সজল পালকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্ত্রী তার বিরুদ্ধে নির্যাতনের, তার স্ত্রী সঙ্গীত শিল্পী রুকসানা মির্জা, তার স্ত্রী হিসেবে তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠেছেন এবং বিভিন্ন আরো অভিযোগ করেছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জামিনে মুক্ত করা হয়েছে এবং তাকে সাসপেন্ড করা হয়েছে উইদাউট পে। এই হচ্ছে সর্বশেষ অবস্থান। আপনারা অপেক্ষায় থাকুন, যদি আরো কিছু খবর থাকে
পরে আপনাদের আমরা জানাচ্ছি। আলোচনা করবো। থ্যাংক ইউ নাজমুল ভাই। ব্যাপার হচ্ছে যে রুকসানা মির্জা এবং তার হাজবেন্ডের যে বিষয়টি, এটা আসলে আজকে বাংলা এখানে লোকাল অনেক জাতীয় পত্রিকাতেও ডেইলি নিউজের মতো কাগজেও এসেছে। আমরা দেখি যদি কোনো আপডেট থাকে অনুষ্ঠানের শেষ দিকে আমরা এটা আলোচনা করব। আমরা যাচ্ছি ডক্টর নরুন বেগম আপনার কাছে। আপনি জানেন যে একদিকে করোনা ইদানিং বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা, এবং অনেকেই বলছেন যে এটা একটা অন্যদিকে মোড় নিচ্ছে, এবং এই অবস্থায় শিশুরা ঘরের মধ্যে আছে, তারা লকডাউনের মধ্যে আছে, এবং তাদের যে মানসিক অবস্থা, এটা অনেকেই আমরা তো আর মনোবিজ্ঞানী না যে আমরা বুঝবো যে তাদের কি হচ্ছে, রাইট? তো শিশুরা কোনো ধরনের ডিপ্রেশন বা কোনো ধরনের মানসিক দন্যতায় বা কোনো ধরনের মানসিক রোগে ভুগছে কিনা আমরা এটা বুঝবো কিভাবে? আপনার তার লক্ষণ বা উপসর্গগুলো কি হতে পারে? আমি আপনাকে 3টে বিষয় জানার চেষ্টা করবো। আমি প্রথমে এই বিষয়টি আপনাকে জানার চেষ্টা করবো। ধন্যবাদ টাইম টেলিভিশনকে আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ তাহের ভাই আপনাকে। আসলে দর্শক, আমি চেষ্টা করব আজকে আপনাদেরকে শিশুদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা আলোকপাত করার জন্য। এখন লকডাউন অনেক জায়গায় শিথিল হয়ে আসছে, তার মানে হচ্ছে যে যারা বাবা মা আছেন ঘরে অথবা যারা অ্যাডাল্ট আছেন, তারা হয়তো বা জীবিকার প্রয়োজনে কাজে যাবেন, বাইরে যাবেন, আবার ফেরত আসবেন। কিন্তু শিশুরা কিন্তু লকডাউনের মধ্যেই আছেন, অর্থাৎ তাদের কোনো প্লে ডেট নেই, তাদের স্কুল বন্ধ, তারা হয়তো বা পাশের ঘরে শিশু কিশোরদেরকে জড়িয়ে ধরে হাসাহাসিও তারা করতে পারবে না। অর্থাৎ তাদের এই লকডাউনটা অনেক প্রলং টাইম ধরে হবে, যতক্ষণ পর্যন্ত না আমরা তাদের জন্য একটা সেফ এনভায়রনমেন্ট তৈরি করতে পারি। আপনারা জানেন যে এপ্রিল 12-তে একজন ক্যালিফোর্নিয়ান 15-year-old, যার নাম হচ্ছে স্মিথ, she committed suicide, এবং she hanged herself. She just couldn't take the stress of the lockdown. তার মা ড্যানিয়েল হান্ট, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তার ফিলিংসটা কি যখন তার শিশু সন্তানকে হারিয়েছে, যে সুইসাইড করেছে। তখন ড্যানিয়েল হান্ট বলেছে যে আমি শুধু আমার নিজের মনকে নিয়ে আমি অনেক ওয়ারিড ছিলাম, আমি ঘর ভাড়া পে করব, আমি কিভাবে এই অ্যাংশাস মোমেন্ট গুলোকে আমি কিভাবে কোপ করব, সেটা নিয়ে আমি অনেক ওয়ারিড ছিলাম। কিন্তু আমি কখনোই আমার শিশু সন্তান যে 15-year-old টিনেজার গার্ল, তাকে আমার জিজ্ঞেস করা হয়নি ও কিভাবে কোপ করছে। এবং ড্যানিয়েল হান্ট এটাও বলেছে যে ওর কিন্তু কোনো মানসিক কোনো সমস্যা আগে ছিল না, শি কমিটেড সুইসাইড। তো ড্যানিয়েল হান্ট এখন একটা ক্যাম্পেইন করছে, জনসচেতনতা তৈরি করার চেষ্টা করছে, এবং সেখানে সে চাচ্ছে যাতে বাবা মারা তাদের শিশু সন্তানের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হতে পারে, এবং টু প্রিভেন্ট সুইসাইড সে একটা ক্যাম্পেইন তৈরি করছে। এবং সে সবাইকে বলছে লুক ফর ইউর কিডস মেন্টাল হেলথ, অর্থাৎ বাবা মাকে বলছে তোমরা তোমাদের শিশু সন্তানদের মেন্টাল হেলথের ব্যাপারে যত্নবান হও। কিন্তু শিশু কিশোররা তো আমাকে এসে বলবে না, মাদেরকে এসে বলবে না, বা বাবাকে এসে বলবে না যে মাম আই এম ফিলিং অ্যাংশাস, হোয়াট টু ডু। তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে বাবা মা হিসাবে তাদের কি কি উপসর্গ তাদের হতে পারে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্কুল সাইকোলজিস্ট ওরা এই করোনার সময় কি কি সিমটম বা কি কি উপসর্গ আমরা খেয়াল করতে পারি বিভিন্ন বয়সী শিশুদের, তারা একটা লিস্ট করেছে। দর্শক, আমি আপনাদেরকে একটু সংক্ষেপে সেগুলো একটু বলবো। প্রথম যে সিমটমটার কথা তারা বলেছে, ফার্স্ট হচ্ছে যে তাদের ট্রাবল স্লিপিং, বাচ্চারা যখন ঘুমাতে পারছে না, আপনারা সেটা একটু খেয়াল করলে একটা ওয়ার্নিং সাইন হতে পারে। দ্বিতীয় কথা ওরা বলছে যে ট্রাবল কনসেন্ট্রেটিং, অর্থাৎ আপনার শিশু বাচ্চারা বিভিন্ন হোমওয়ার্ক করতে পারছে না, তারা কোনো ফোকাস করতে পারছে না, অন্যান্য কাজেও তাদের কোনো কনসেন্ট্রেশন নেই। যারা ইয়াঙ্গার চিলড্রেন, অর্থাৎ একেবারে শিশু বাচ্চা আছে, তাদের কি হতে পারে, তাদের একটা রিগ্রেশন সিমটম হতে পারে। অর্থাৎ বাচ্চারা কিন্তু যখন ডেভেলপমেন্টালি বিভিন্ন মাইলস্টোন তারা ডেভেলপ করে, তাদের বিভিন্ন মাইলস্টোন তারা পার হয়ে আসে। মনে করেন যে বাচ্চাটা অলরেডি ডাইপার ট্রেনিং হয়ে গেছে বা পটি ট্রেন হয়ে গেছে, এই সময়টা তাদের সেই সিমটমটা আবার রিগ্রেস করতে পারে। অর্থাৎ যে বাচ্চাটা অলরেডি পটি ট্রেন আছে, সে আবার হয়তো বাথরুমে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, শীষ করে দিচ্ছে, এটাকে আমরা বলি রিগ্রেশন। এবং এই ছোট বাচ্চারা আবার কি হতে পারে, তাদের থাম সাকিং, অর্থাৎ ওরা আঙ্গুল চুষতে পারে, ক্লিঙ্গিং হয়ে যেতে পারে, আপনার কাছে খালি সারাক্ষণ জড়িয়ে ধরে থাকার চেষ্টা করবে, অথবা তারা উইথড্রন হয়ে যেতে পারে। এটা হচ্ছে একদম শিশু বাচ্চাগুলো, তাদেরকে আপনাদের এই সিমটম গুলো খেয়াল করতে পারে। আর যারা এলিমেন্টারি এজ গ্রুপটা আছে, তাদেরকে তারা বলছে যে তারা কি হতে পারে, তাদের ইরিটেবিলিটি অনেক বেড়ে যেতে পারে, তারা অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে আপনার প্রতি অথবা তার অন্যান্য সিবলিং এর প্রতি, মারামারি করবে এবং তারা অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে। আর থার্ড নাম্বার সিমটমটা ওরা বলছে যে ওরা নাইট মেয়ারের কমপ্লেন করতে পারে। তারা যদি একটু বড়, অর্থাৎ স্কুল গোয়িং, তারা বলবে যে তারা ঘুমাতে পারছে না এবং তারা দুঃস্বপ্ন দেখছে, নাইট মেয়ার হচ্ছে। আর যারা টিনেজ, তাদেরকে বলছে যে তাদের কি কি উপসর্গ আপনারা খেয়াল করতে পারেন। তারা এজিটেটেড হতে পারে, তাদের অবশ্যই ট্রাবল স্লিপিং আছে, পুয়ার ফোকাস, কনসেন্ট্রেশন, এই সিমটম গুলো তো থাকেই। তার সাথে যেটা হয়, তারা হচ্ছে যে অনেক বেশি ফাইটিং একটা অ্যাটিটিউড, প্যারেন্টস এর সাথে, সিবলিং এর সাথে, অন্যান্য অনেকের সাথে তাদের একটা ফাইট হচ্ছে, এবং তারা ডেলিনকুয়েন্ট হয়ে যায়। অর্থাৎ আপনি যেটা বলছেন করার জন্য সেটাই তারা না করার চেষ্টা করে, অর্থাৎ ডেলিনকুয়েন্ট বিহেভিয়ারটা। আর যদি কোনো সিভিয়ার
আরেকটু যখন সিমটমস হয় তখন কি হয়, তারা একেবারে উইথড্রন হয়ে যায়, অর্থাৎ তারা আইসোলেটেড হয়ে যায়, দরজা বন্ধ করে আছে মনে করেন, দরজা বন্ধ করে রেখে খাবে না, কোনো কথা বলবে না কারোর সাথে, হয়তো সারাদিন ধরে কাঁদছে, কারো কারো ঘুম তো হচ্ছেই না এবং তাদের কোনো খাওয়া দাওয়া রুচি নাই, তারা একদম হোপলেস বলছে, তাদের কোনো কিছুই ভালো লাগছে না জীবনে, এবং তাদের মধ্যে ডেথ উইশ গুলাও তারা আপনাদের সাথে শেয়ার করতে পারে। এই সিমটমস গুলো বা এই উপসর্গগুলো আপনারা তো খেয়াল করবেন। কিন্তু বাচ্চাদের আবার কিছু ডেভেলপমেন্টাল স্টেজও আছে না, যারা টিনেজার, তাদের কাছে হয়তো একটু একটু ইমোশনাল বা হরমোনাল বিভিন্ন বিভিন্ন কারণে তারা একটু ইরিটেবল বা বিভিন্ন একটু ফাইটিং অ্যাটিটিউড হতেও পারে, কিন্তু সেটা আপনাকে মাকে বুঝতে হবে বা বাবাকে বুঝতে হবে, এটা কি ডেভেলপমেন্টাল স্টেজে আছে সেই জন্য, নাকি তার একটা কমপ্লিট চেঞ্জ অফ প্যাটার্ন অফ বিহেভিয়ার হচ্ছে। যদি আপনি দেখেন যে না, তার কমপ্লিট চেঞ্জ অফ প্যাটার্ন অফ বিহেভিয়ার ফর পারসিস্টিং ফর লং টাইম, তাহলে আপনাকে মনে করতে হবে যে আপনাকে একটু যত্নশীল হতে হবে। দর্শক, আমি খুব সংক্ষেপে, আমি জানি আজকে আমাদের অনেক প্যানেলিস্ট আছে, খুব সংক্ষেপে কি কি উপসর্গের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে এবং যখন উপসর্গগুলো দেখবেন তখন আপনার কিভাবে যত্ন নিতে হবে সেই ব্যাপারেও আমি একটু আলোকপাত করার চেষ্টা করব ভবিষ্যতে বা আজকেই, কিন্তু উপসর্গগুলোর দিকে আপনাদের একটু মনোযোগ দিতে হবে। ধন্যবাদ তাহের ভাই। থ্যাংক ইউ সো মাচ। আপনি যে কি কি বিষয়ে মনোযোগ দিতে হবে এই বিষয়টা আপনার কাছে আবার আমরা আসবো। আমি আশা করি আমাদের দর্শক যারা আছেন তারা যদি কোনো প্রশ্ন থাকে বা তাদের যদি কোনো কিছু জানার থাকে তারা আমাদের ফেসবুকে প্রশ্ন করবেন, আমরা আপনার কাছে জানার চেষ্টা করবো। দর্শকরা আপনারা আমাদের সাথেই থাকুন। ডক্টর নরুন বেগম উনি আরো আসবেন, এই বিষয়ে কি করণীয় হতে পারে অভিভাবকদের এই সমস্যার সমাধানে, এই বিষয়টা তিনি বলবেন। আমি যাচ্ছি ডক্টর উৎপল চৌধুরী আপনার কাছে। যে আপনি জানেন যে নিউ ইয়র্ক সিটি যে হসপিটাল, দুটো হসপিটালে আপনি কাজ করেন এবং দেখা যাচ্ছে রোগ আস্তে আস্তে কমে যাচ্ছে, মৃতের সংখ্যা কমছে। আমরা জানতে চাই এটা কি আপনার চিকিৎসার যে আগের যে সনাতন যে পদ্ধতি যেটা শুরু হয়েছিল এই সময় চিকিৎসা যেভাবে দেওয়া হয়েছিল ওই কারণে কি আগে মৃতের সংখ্যা বেশি ছিল? এখন কি চিকিৎসা পদ্ধতির কোনো চেঞ্জ হয়েছে, বা হোয়াট ইজ দ্য চেঞ্জ, হোয়াট ইজ দ্য মিরাকল যে হঠাৎ করে এই যে আপনার কার্ভ যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা কারণ কি? ধন্যবাদ তাহের ভাই, আর আমাদের সাথে যারা আছেন এবং যারা শুনছেন বাইরে, সবাইকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি যে চিকিৎসা যেটা কথা বলা হচ্ছে, চিকিৎসা পদ্ধতি তো কিছু চেঞ্জ হয়েছে। এছাড়াও যেটা বলতে হবে সেটা হচ্ছে যে নেচারের একটা ব্যাপার আছে এখানে, নেচারের যে সিলেকশন এবং নেচারের যে র্যান্ডম একটা ব্যাপার, যে টেম্পারেচার ভেরিয়েশন হওয়া, বাতাসের আর্দ্রতার একটা চেঞ্জ আসা, এছাড়াও যে অনেক হিডেন কারণ থাকতে পারে যে কারণে করোনা ভাইরাস কমে আসছে। আর কিছু মানুষের যে ইমিউনিটি গ্রো করেছে, যারা আশেপাশের মানুষগুলো যারা ভুগছে তাদের আশেপাশের মানুষগুলোর মধ্যে একটা ইমিউনিটি গ্রো করেছে। আমার মনে হচ্ছে তারা ওই জন্য ওভাবে আক্রান্ত হচ্ছে না। আর তৃতীয় নাম্বার হচ্ছে যে মানুষ শিখে গেছে, বুঝে গেছে যে কিভাবে করোনাকে জয় করতে হয় বা কিভাবে সাধারণ নিয়ম কানুন গুলো এবং কতক্ষণ কোন সময়ে মানুষ হসপিটালে যেতে হয় এই সম্বন্ধেও মানুষ ব্যাপকভাবে জেনে গেছে। ওই কারণে মানুষ হসপিটালে আসতে ভয় পায়, বরঞ্চ হাসপাতালে না এসে সে যদি ঘরে থেকে চিকিৎসা করতে পারে সেটাকেই সে বেশি প্রেফারেন্স দিয়ে থাকে। আর ওই কারণে হসপিটালের আসাটা সংখ্যা অনেক কমে গেছে। আর চিকিৎসা পদ্ধতি যেটা চেঞ্জ হয়েছে সেটাও মানুষের ডাক্তারদের আন্ডারস্ট্যান্ডিং, সায়েন্সের যে আন্ডারস্ট্যান্ডিং সেটাও বেড়েছে, এবং সেই ক্ষেত্রে কি করতে হবে, শ্বাসকষ্ট রোগীকে কিভাবে রাখতে হবে, এবং তার পরবর্তীতে যে ব্লাড ক্লট হচ্ছে সেই ব্লাড ক্লটে কিভাবে চিকিৎসা দিতে হবে, এবং যারা চিকিৎসকের শরণাপন্ন হচ্ছে এবং প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানদের সাথে প্রতিদিনই আলাপ করছে, তাদেরও নলেজ বাড়ার কারণে তারা তাদের রোগীদেরকে বিভিন্নভাবে কিভাবে বাসায় থেকে চিকিৎসাটা করতে পারবে সেটা বলছে। এই সমস্ত সবকিছু মিলিয়ে করোনা রোগীর সংখ্যা বলতে গেলে অনেকটাই কমেছে। আমি আজকেও ডিউটি করে আসছি ইমার্জেন্সিতে। আগে যে হারে করোনা রোগী আমি দেখতাম এখন সে হারে দেখছি না। এখন একটা ট্রানজিশন সময় যাচ্ছে যে বরঞ্চ আমি দেখতে পাচ্ছি অন্যান্য রোগী যারা আসতো চিকিৎসার জন্য তারাও কিন্তু কম আসছে। তো তুলনামূলকভাবে রোগীর সংখ্যা আগে থেকে অনেক কম। আচ্ছা, সো আপনি কি মনে করেন যে আগে যখন প্রথম শুরু হলো এটার প্রকোপ, তখন দেখা যেত যে হাসপাতালে যাওয়ার পরে অক্সিজেন লেভেল রোগীর কম এবং আপনাদের একমাত্র মনে করা হতো যে ভেন্টিলেশন
আপনি যে গভর্নরের মুখে শোনা যেত ভেন্টিলেশন, মেয়রের মুখে ভেন্টিলেশন, প্রেসিডেন্টের মুখে ভেন্টিলেশন। এখন আমরা শুনতে পাচ্ছি যে ভেন্টিলেশনটাকে আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করছেন, এই বিষয়ে কিছু বলবেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি ভেন্টিলেশনটা হচ্ছে একেবারে লাস্ট অপশন। আর সেই ক্ষেত্রে যেটা অক্সিজেনেশন যখন কমে যায়, সেই অক্সিজেনেশনের উপর নির্ভর করে ভেন্টিলেশনটা আমরা প্রেফার করে থাকি। আমরা যথেষ্ট চেষ্টা করে থাকি এখন বিভিন্নভাবে পজিশন চেঞ্জ করে, প্রোনিং পজিশন করে, উপর করে শুয়ে দিয়ে, এক পাশে উপরে এক পাশ করে দিয়ে ল্যাটারাল পজিশন করে তার অক্সিজেনেশনটা ঠিক হচ্ছে কিনা। আমাদের যেমন একটা অক্সিমেট্রি আছে, অক্সিমেট্রি করা যায়, অথবা হচ্ছে মনিটরের মধ্যে দেখা যায় যে অক্সিজেন স্যাচুরেশনটা কত থাকে। এবং সেই ক্ষেত্রে নর্মাল মানুষের যেমন 94, 95, 97, 100 এই যে অক্সিজেনেশন লেভেল থাকে 95%টাকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে থাকি। কিন্তু আগে যেখানে অক্সিজেন এমনি এখনো অক্সিজেন দেওয়া হয়, সেই অক্সিজেনটা হচ্ছে এখন বলা হচ্ছে যে যদি প্রথমে রোগীরা আসে করোনা রোগ এবং তার যদি একটু শ্বাসকষ্ট থাকে, সেক্ষেত্রে যদি হাই ফ্লো অক্সিজেন দেওয়া হয়, সেক্ষেত্রে সে তার অক্সিজেনের প্রিজার্ভেশনটা বডির মধ্যে হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে তাকে পরবর্তীতে ভেন্টিলেশনে দেওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়। তো ওইখানে আমরা এখন হাই ফ্লো অক্সিজেন দেওয়ার কথা বলছি, যে অক্সিজেনেশন যদি ভালো থাকে, রোগীদেরকে আমরা একটু করে অক্সিজেন দিয়ে তার অক্সিজেনের মাত্রাটা এবং ঘনত্বটা বডিতে বাড়িয়ে দেওয়ার আমরা চেষ্টা করে থাকি, যাতে করে সে অনেকটা সময় অক্সিজেন যদি তার ঘাটতি, লাংস যদি খুব খারাপ হয়ে থাকে, একেবারে সে যাতে ওইটা কাটিয়ে উঠতে পারে, সেই কারণে আমরা ওটা অক্সিজেন দেওয়ার চেষ্টা করে থাকি। সেটা আমরা নেজালের মাধ্যমে দিয়ে থাকি। হাই ফ্লো অক্সিজেন আর একটা মেশিন আছে, ওটার মাধ্যমে অনেক হসপিটাল ওটা দিচ্ছে। এবং সেক্ষেত্রে কিছু সিপেপ মেশিন আছে যেটা ভেন্টিলেশন না করেও মেশিনের মাধ্যমে যদি নেগেটিভ প্রেসার রুমের মধ্যে রেখে যদি আমরা সিপেপ বাইপেপ এই মেশিন গুলো দিয়েও আমরা অক্সিজেন দিয়ে থাকি। যেটা এন্ডোট্রাকিয়াল, মানে ট্রাকিয়ার মধ্যে টিউব ঢুকিয়ে যেটা আমরা ভেন্টিলেশনের কথা বলছি, মেশিনের মধ্যে দিয়ে দেওয়া, সেটা না করেও অন্য পদ্ধতিতে সেটা করার চেষ্টা করা হচ্ছে। পজিশন প্লাস হচ্ছে যে হাই ফ্লো অক্সিজেন প্লাস হচ্ছে যে বাইপেপ সিপেপ এগুলো। কারণ হচ্ছে যে ভেন্টিলেশনের যেটা বলা হতো আগে যে ভেন্টিলেশন ছাড়া চলবে না, ভেন্টিলেশন ছাড়া এক পর্যায়ে চলে না, এরকমও কিছু পরিস্থিতি আছে যে সেক্ষেত্রে বাধ্য হয়ে ভেন্টিলেটরে দিতে হয়, যেটা এন্ডোট্রাকিয়াল টিউব, ট্রাকিয়ার মধ্যে শ্বাস নালীতে টিউব ঢুকিয়ে মেশিনের মধ্যে দিতে হয়। এটাও করতে হয়, সেটা হচ্ছে লাস্ট অপশন। থ্যাংক ইউ ডক্টর চৌধুরী, আপনাকে। আমরা আবার ফিরবো আপনাদের কাছে। দর্শক, আমি বলবো যে ডক্টর নুরুল বেগম উনি বলবেন যে এই যে আমাদের শিশু রোগ, যেটা এই রোগের বিষয়ের মানে এটার সমাধান কি, এটা উনি বলবেন। এছাড়া আমাদের আরো প্যানেলিস্ট আছেন, তারা আরো অনেক বিষয়, স্কুলের শিক্ষার ব্যাপারটা বলবেন, বাজার কিভাবে ঈদের সময় আমরা করবো, গ্রোসারি শপ, এই বিষয়ে বলবেন। আমরা যাচ্ছি যারা মাসুদুল হাসান আছেন চিকিৎসা বিষয়ে কিছু কথা বলবেন। আমরা এখন সানিমুল্লাহ আপনার কাছে যাচ্ছি, সংক্ষেপে জানতে চাই আপনার আব্বা একটা, ইট ইজ কাইন্ড অফ ভেরি এক্সেপশনাল কেস, যে উনি একজন বয়স্ক মানুষ, উনি এইটা নিয়ে 3 বার ওনার বোধহয় পজিটিভ হলো, এবং এর মধ্যে একবার উনি একেবারে ভেন্টিলেশনে ছিলেন, লাইফ সাপোর্টেও ছিলেন। লাইফ সাপোর্ট থেকে উনি বেরিয়ে এসেছেন। উনি বৃদ্ধ মানুষ। আপনি যদি জাস্ট ব্রিফলি ঘটনাটা বলেন, কিভাবে এটা হলো এবং মাঝখানে কি হলো এবং এখন কি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ টাইম টেলিভিশন, থ্যাংক ইউ সো মাচ তাহের ভাই, ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ করানোর জন্য। আসলে আমার বাবা 77 ইয়ার্স ওল্ড। আমার বাবার অনেকগুলো ডিজিজ আছে যেটা আমরা ফেস করতেছি লাস্ট 10 ইয়ার্স। 100% ওনার আপনার ডায়াবেটিস অনেক হাই থাকে, 350 সামটাইমস 400 উঠে যায়, কোনো রকম কন্ট্রোল করা যায় না। হাই ব্লাড প্রেশার, লাং 90% আপ ড্যামেজ, তারপর আপনার ওনার হার্টের প্রবলেম আছে, যার জন্য বয়সের জন্য ওপেন হার্ট করা যাচ্ছিল না। তো লাস্ট 1 ইয়ার যাবত আমরা খুবই ওনাকে নিয়ে ব্যাক টু হসপিটাল করতেছিলাম, বাট ফাইনালি ডিসেম্বরে উনি সিরিয়াস অবস্থায় চলে যায় এবং অলমোস্ট 7 ডেজ উনি আপনার আইসিইউতে থাকে। উনি মেমোরি লস্ট করে। 1 মাস পরে যখন স্বাভাবিক হয় তখন ওনারা আমাদেরকে পরামর্শ দেন ওনাকে রিহ্যাবে রাখার জন্য, বিকজ ওনার জন্য 24 আওয়ার্স 2জন নার্সের দরকার, নিজে খেতে পারছিল না এবং এবারে 36 এর মতো মেডিসিন প্রয়োজন হয়। তখন আমরা ওনাকে কুইন্স ব্লুয়ার্ড
রাখা হয়। তো হি ইজ ভেরি গুড, আস্তে আস্তে ইমপ্রুভিং করতেছিল। তো March 5 আমি ওনার সাথে লাস্ট ভিজিট করি, আমি ফ্লোরিডা যাব আমার একটা বিজনেস ট্যুরে। তো 5 যখন ফ্লোরিডা থেকে আসার পর আমি নিজে সিক হয়ে পড়ি ঘরের ভিতরে। আমি তারপর 2-3 দিন যাওয়ার পর আমি নিজে একটা ইমার্জেন্সিতে যাওয়ার পরে ওরা আমাকে মেডিসিন দেয়, অ্যান্টিবায়োটিক, আদার্স থিংস। আমার ওয়াইফ অসুস্থ হয়ে পড়ে। তো আমরা প্রায় 1 মাসের মতো ভুগতেছিলাম। বাট ইন দি মিড টাইম করোনা পজিটিভ টোটাল দেশকে গ্রাস করছে, আমাদের ভিজিট বন্ধ হয়ে যায়। তো সাডেনলি একদিন আমার বাবা আমাকে কল দিল যে বাবা আমি আমার যে রুমমেটটা আছে সে ভালো মানুষ দেখলাম, সন্ধ্যায় কথা বলতেছে। তো হঠাৎ করে উনি হাসি দিল রাত্রে, হাসি দিয়ে মারা গেল। আমি ভয় পেয়ে গেছি। তা আমি রাত দুইতে ওদের সাথে কন্ট্যাক্ট করলাম, বললাম যে আমার বাবা তো হঠাৎ করে ভয় পেয়ে গেছে, তো তুমি কি করা যায়? বললো ঠিক আছে আমরা ওকে আলাদা একটা রুমে নিয়ে যাচ্ছি। তো রুমে নিয়ে পরদিন আমি বললাম যে দেখ এখন বাইরের অবস্থা খুব ভালো না, ওই ভদ্রলোকের কি হয়েছিল তুমি আমাকে জানাতে পারো? বললো যে এটা তোমাকে বলা যাবে না, তো তোমার বাবাকে আমরা টেস্ট করছি, তার কোনো সমস্যা নেই, হি ইজ ভেরি গুড। সো এই ঘটনাটা ঠিক 2 উইকস পরে হঠাৎ করে আমাকে কল দিল, এপ্রিলের 7 তারিখ কল দিল বিকালবেলা, যে তোমার বাবার অবস্থা খুব একটা ভালো না। আমি বললাম বাবার সাথে আমি 2 দিন আগে কথা বললাম, খুব ভালো। কালকে কথা বললাম, হঠাৎ কি হলো? বলো যেন তার শ্বাস প্রশ্বাস হঠাৎ করে কষ্ট দেখা দিছে, প্রচন্ড কাশি বেড়ে গেছে এবং জ্বর। এবং ওই সময়টা আপনারা জানেন এপ্রিল 7, কোনো হাসপাতালে জায়গা নেই। আমি বললাম যে কি করা যায়? বললাম যে অলরেডি আমরা অ্যাম্বুলেন্স কল করে দিছি, ওনাকে অ্যালমাস নিয়ে গেছে। তো তখন সবাই লেখালেখি করতেছিল অ্যালমাস ভালো না, প্রচুর লোক মারা যাচ্ছে। আমি ভয় পেয়ে গেছি। আমি বললাম তুমি ওকে অ্যালমাস পাঠাচ্ছ কেন, তুমি অন্য জায়গায় পাঠাও। বললাম না, আমাদের নেয়ার এতে আমরা ওখানে ওনাকে পাঠাচ্ছি। আমি ভেরি শর্ট বলতেছি। তো পাঠানোর পরে 4 দিন মানে ওই সময় কোনো যোগাযোগ নাই, এভরি 24 আওয়ার্স আমাদের ফেস টাইমে দেখতে দেয় না, কোনো কিছুই না। একটা আপনার হটলাইন আমরা কল দিয়ে একবার শুধু খালি জানতে চাই, একজন মেডিকেল টিম আমাদেরকে জানায় ওর আপডেটটা। বলবো যে তোমার বাবার অবস্থা খুব একটা ভালো না, বাট আমরা ট্রিটমেন্ট করতেছি। সো এপ্রিল 11 মেডিকেল টিম আমাকে সকালে কল দিয়ে বললো যে তোমার বাবার আমরা করোনা টেস্ট করছি, রিপোর্ট আসছে আজকে, 4 দিন পরে হিজ করোনা পজিটিভ, বাট তার অবস্থা একটু ভালোর দিকে। যদি তোমরা এখানে তাকে রাখো, এখানের অবস্থা খুবই খারাপ, আমি সাজেস্ট করবো তোমরা এখান থেকে নিয়ে যাও। আমি বললাম কোথায় নেবো? বলো তাকে আমরা ব্যাক টু চলো আমরা ইয়েতে নেই, রিহাবে। আবার ওনাকে রিহাবে নেওয়া হলো 11 এপ্রিল। রিহাবে নেওয়ার পর উনি তেমন কথা বলতে পারছিল না, বাট অক্সিজেন নল দিয়ে ওনাকে অক্সিজেন নিতে হয়। সো 24 and 23 এপ্রিল ইজ এ লং টাইম, 7 to 24। আমি ওনার সাথে কথা বলতেছি, উনি হালকা কথা বলে। 25 সাডেনলি আবার আমাকে কল দিল সকালবেলা, আর্লি মর্নিং 9 o'clock, যে তোমার বাবার অবস্থা খুবই খারাপ, ওনার অক্সিজেন লেভেল 37-এ চলে আসছে, সো খুবই খারাপ অবস্থা, আমরা ওনাকে আবার হাসপাতালে পাঠিয়ে দিছি। তাই বলে এটা কেমন কথা হলো? আমি তো রাত্রেও কথা বলছি ভালো, রেগে দিন কথা বলছি ভালো, বলো যে তুমি হাসপাতালে কন্ট্যাক্ট করো। আমি সকালবেলা হাসপাতালে কন্ট্যাক্ট করলাম, অ্যালমাস। সো 9 o'clock কন্ট্যাক্ট করার পরে উনি ইমার্জেন্সিতে আছে, আমার সাথে খুব ভালো কোঅপারেশন করলো, বাট ওনার কোনো সেন্স নাই, কোনো কিছুই নাই, কোন রেসপন্স করতেছে না, কোনো কিছুই না। তো 12 o'clock আমাকে ডক্টর কল দিল, বললো দিস ইজ দা সিরিয়াস অ্যাবাউট আব্দুল মোল্লা, তোমার বাবার ব্যাপারে একটা সিরিয়াস নিউজ। সেটা হলো ওনার যতগুলো টেস্ট করছি সবগুলো টেস্ট পজিটিভ, দিস দ্য ভেরি ব্যাড সিচুয়েশন। এই মতো অবস্থা ওনাকে যদি ভেন্টিলেশনে নাও 90% সম্ভাবনা আছে বাঁচার। তো আমার বাবা হলে ভেন্টিলেশন আমরা নিতাম না। আর যদি তুমি ওনাকে অক্সিজেনে রাখো, এনি টাইম সে মারা যাবে, বাট তার টাইমিং পিরিয়ড হলো আমাদের মেডিকেল সেন্সে 24 to 48 আওয়ার্স। আসলে আমি ভয় পেয়ে গেছি, আমি এটা কখনো এই ধরনের আশা করি নাই। তাই বললাম কি করা যায়, বলো তুমি আমাকে সিদ্ধান্ত দাও, ওনাকে আমরা কি করবো, ইমার্জেন্সি ভেন্টিলেশনে দিব না অক্সিজেন দেবো? তা বললাম আমাকে তুমি 2 ঘন্টা সময় দাও। সেক্ষেত্রে আমি অনেক বন্ধু বান্ধবের সাথে, আমার ওয়াইফ, আপনজনের সাথে কথা বললাম, সবাই আমাকে শুধু সিদ্ধান্ত চাপাই দিল, তুমি সিদ্ধান্ত নাও। 2 আওয়ার্স পর আবার মেডিকেল টিম কল দিল যে তোমার বাবার মৃত্যুটা তুমি কিভাবে দেখতে চাও, সে কি স্বাভাবিক মরতে চায় না কষ্ট পেয়ে মরতে চায়, এই ব্যাপারে তোমার সাথে কোন কথা হয়েছে কিনা? এমন এই ব্যাপারে তো বাবা কোনোদিন আমার সাথে কিছু বলে নাই, তাহলে তুমি আমাকে সিদ্ধান্ত দাও। তো ফাইনালি আমি কোনো কিছু করতে না পারে আমি বললাম যে ঠিক আছে, আমার বাবা আমি চাচ্ছি শান্তিতে মারা যাক, তোমরা তাকে অক্সিজেনে রাখো, যদি কোনো রকম সমস্যা হয় আমি চাচ্ছি, যেহেতু অনেকদিন যাবৎ সে কষ্ট করতেছে আমার বাবা, তো কোনো রেসপন্স করতেছে না, কিছু না, এইভাবে 24 আওয়ার্স গেল। বাট থ্যাংক ইউ সো মাচ তাহের ভাইকে আমি একটা ধন্যবাদ দিতে চাই টেলিভিশনের মাধ্যমে সবাইকে। তাহের ভাই খবরটা হয়তো ফেসবুকের মাধ্যমে জানার পর আমাকে উইলিংলি কল করছে, বললো সানি ভাই আপনার বাবার অবস্থা কি? আমি বললাম এই অবস্থা আছে। বললো ওইখানে যদি আপনি কন্ট্যাক্ট করতে না পারেন, আমার পরিচিত নার্স এবং ডক্টর আছে, আমি আপনাকে আপডেট দিতে পারবো, আপনার যদি কোনো হেল্প লাগে। তো 24 আওয়ার্স 48 আওয়ার্স ক্লোজ টু কাছাকাছি, ওনার কোনো মানে ভালো হচ্ছে না, খারাপের দিকেও যাচ্ছে না, ইন টাইম অক্সিজেন লেভেলটা হাই করতেছে। সো দ্যাটস দ্য গুড নিউজ ছিল। বাট
তখন তাহের ভাইকে বললাম, তাহের ভাই আমার মনে হয় এই মুহূর্তে বাবার একটু আমার রেজাল্ট দরকার, আমি প্রপারলি রেজাল্ট পাচ্ছি না। তো তাহের ভাই, থ্যাংক ইউ সো মাচ, তাহের ভাই আমাকে একটা স্ক্রিনশট পাঠালো যে আপনার বাবা এই অবস্থায় আছে, উনি কিভাবে করছে আল্লাহ জানো, ওই মুহূর্তে উনি আমার কাছে ফেরেশতার মতো ছিল এই নিউজটার জন্য, বললো ওনার টেস্টিং চলতেছে। সো এইভাবে বাবা চলে গেল আপনার একদম 14 দিনের মতো, 25 থেকে একদম 11 তারিখ পর্যন্ত কোনো প্রকার সেন্স নাই, কোনো রেসপন্স নাই, কোনো কিছু নাই, বাট ইমপ্রুভিং, এভরিথিং ইমপ্রুভিং। এর মাঝে আরো অনেকগুলো তো সমস্যা দেখা দিল, তার নিউমোনিয়া ধরা পড়লো, তারপর আপনার পুরো বডিতে পানি চলে আসলো, অনেক সমস্যা। মানে তারপর একটা সময় কি ওনারা বললো যে তুমি একটা স্বাভাবিক একটা সিদ্ধান্ত দাও আমাদেরকে তোমার বাবার ব্যাপারে। তখন আমি সোসাইটির, আমার যেহেতু বাংলা সোসাইটি করে একটু সিদ্ধান্ত নিলাম যে ওনাকে কোথায় কবর দিব, এই ব্যাপারে একটু রেডি করলাম, মানসিক ভাবে আমি তৈরি হলাম। আপনার বাবার খবরটা রেডি করে ফেলছিলেন একেবারে। রাইট। সো এটা একটা কঠিন সময়, এটা জন্য আল্লাহ কাকে কোনো সন্তানকে না আজও পর্যন্ত, মানে একটা রিং যখন বাঁচতো রাতে বা কোনো সময় মনে হতো যে আমার বাবার একটা ব্যাড নিউজ আছে, কারণ হাসপাতাল থেকে একটা কল আসে মানে ব্যাড নিউজ এর কল আসে, বাট কোনো সুসংবাদ ওনারা তো কল দেয় না মেডিকেল টিম। তো শুধু 24 আওয়ার্স একবার শুধু আমাদেরকে ফেস টাইমে যাইতে দিত এবং একটা আপডেট করতো। বাট গুড পার্ট হলো, এটা অনেকে জানেন না কি আমি জানি না, এভরি সিঙ্গেল ডে 6 to 7 টাইম আলমাস হাসপাতাল থেকে ওরা আমাদেরকে কোঅপারেশন করছে, এবং সোশ্যাল ওয়ার্কাররা এভরি টাইম আমাদের কাছে জানতে চাইছে আমাদের ফ্যামিলি কেমন আছে, আমরা কেমন আছি, আমাদের কোনো হেল্প লাগবে কিনা। মানে আনবিলিভেবল, এটা থ্যাঙ্কস টু আল্লাহ যে আপনাকে একটু পজ দেই, আমি বাকি কথাটা আপনার কাছে একটু পরে শুনবো, যে আপনারা যে প্রিপারেশন নিচ্ছিলেন, যে হাসপাতাল থেকে বলছিল, যে আমার নিজেরও এক্সপিরিয়েন্স আছে, আমাদের একজন খুব ঘনিষ্ঠ মানুষ, এবং হাসপাতাল থেকে বলা হচ্ছিল যে মেন্টাল প্রিপারেশন নেওয়ার জন্য, যে যখন তারা ভেন্টিলেশন খুলে ফেলবে কারণ হার্টবিট বন্ধ হয়ে যাবে, এবং বন্ধ হলে তারা সিপিআর যদি করে হার্ট বুকের, তো এর চেয়ে বরঞ্চ পিসফুলি ওনাকে এক্সিট দেওয়া বেটার, এই ধরনের কথা তারা করছিল। আমি জাস্ট ডক্টর নুরুন বেগমের কাছে যাচ্ছি আবার, কারণ অনেক দর্শক ওনার কাছে শুনতে যাচ্ছে, আবার আপনাদের কাছে ফিরে আসবো প্যানেলিস্টদের কাছে। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে অভিভাবকদেরকে এই বিষয়ে কি ধরনের মানে সতর্কতা, এবং কি আপনার কোনো সাজেশন আছে কিনা যে এই সিচুয়েশন যদি হয় তাহলে ওভারকাম করার? ধন্যবাদ তাহের ভাই, আপনাকে আবারও, টাইম টেলিভিশনকে আবারও ধন্যবাদ। আসলে দর্শক, এই সময়টাতে শুধু আমাদের নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিলেই হবে না, আমাদের শিশু কিশোরের মানসিক স্বাস্থ্যের যত্নের ব্যাপারে আমাদেরকে খুবই খুবই যত্নবান হতে হবে। তো আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য আমি 7 স্ট্র্যাটেজি বলার চেষ্টা করব আজকে, একটু সহজ করে যাতে আপনারা বুঝতে পারেন। তো 7 স্ট্র্যাটেজির মধ্যে দ্য ফার্স্ট স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে কি অ্যাকসেপ্টেন্স এন্ড ভ্যালিডেশন। আমি এর আগে বলেছিলাম যে যারা বড় তারা তাদের নিজেদেরকে বলার জন্য, অর্থাৎ এবং আপনার যাদের টিনেজ বাচ্চা আছে অথবা যাদের বড় বাচ্চা আছে তাদের সাথে শেয়ার করুন যে ইটস ওকে টু বি নট টু বি ওকে এট দিস টাইম। কিন্তু যারা শিশু বাচ্চা তারা কিন্তু এই অ্যাকসেপ্টেন্সটুকু বুঝবে না, কারণ তাদের থট প্রসেসটা অনেক কংক্রিট। তাহলে তাদেরকে আপনারা কিভাবে বোঝাবেন? তাদেরকে বলুন যে ইটস ওকে টু ফিল a little bit anxious at this time. This is very important. আপনি যখন এই কথাটা বলছেন, আপনি তাদের শিশু বাচ্চাদের ফিলিংসটাকে ভ্যালিডেশন করছেন, অর্থাৎ আপনি অ্যাকসেপ্টেন্স দিচ্ছেন এবং তাদেরকে ভ্যালিডেশন করছেন। সো গিভ দেম এ বিগ হাগ এন্ড টেল দেম দ্যাট ইটস ওকে টু ফিল a little bit anxious at this time and we are all together in this. অর্থাৎ পৃথিবীর অনেক জায়গায় অনেক শিশু বাচ্চারাই নানাভাবে অ্যাংশাস ফিল করছে, এবং তোমার জন্য তুমি যে একটু অ্যাংশাস ফিল করছো, ইটস ওকে টু ফিল লাইক দিস ওয়ে। সো আপনি যখন তাকে ভ্যালিডেশনটা করছেন তখন তারা অনেক বেশি সিকিউর ফিল করবে, তারা অনেক বেশি কানেক্টেড ফিল করবে আপনার সাথে, এবং তারা একটা ইমোশনাল বন্ডেজের মধ্যে থাকবে এবং তাদের লেস অ্যাংশাস ফিল করবে। The first strategy, acceptance and validation of the feelings. The second strategy যেটার কথা বলবো সেটা হচ্ছে কি fact checking and creating a safe environment for kids. এই fact checking জিনিসটা কি, আপনি দেখবেন যে এখন শিশু বাচ্চারা নানা রকমের ইনফরমেশন তারা পাচ্ছে করোনা রিলেটেড। তারা চিন্তা করছে আমি কি মারা যাবো, আমার বাবা মা মারা যাবে। ও হয়তো একজন টিনেজার, তার সে লিস্ট করেছে যে করোনাতে তার পরিবারের কে কে মারা যাবে আর কে কে মারা যাবে না। একটা শিশু বাচ্চা 5-year-old বয়, সে টোটালি করে কান্নাকাটি করছে, কারণ তার মনে হচ্ছে যে এই করোনার কারণে তার যদি তার ফ্রেন্ডদের সাথে বার্থডে না হয় তাহলে সে 5 ইয়ার থেকে কখনোই আর 6-year-old হতে পারবে না। সে টোটালি স্ট্রেসড আউট এবং টোটালি অ্যাংশাস। তো ওদের মনের মাঝে নানা রকমের প্রশ্ন খেলা করছে করোনা নিয়ে।
তাদের সাথে আপনার কাম হয়ে বসতে হবে, তাদের সাথে ফ্যাক্ট চেকিং করতে হবে, ওদের কি প্রশ্ন সেটা জানার চেষ্টা করুন এবং ওদেরকে ওদের মতো করে বোঝানোর চেষ্টা করুন। দর্শক, আপনারা ccmistry.org এ বিভিন্ন ছোট ছোট ভিডিও আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন কিভাবে তাদের সাথে আপনি কানেক্টেড হয়ে তাদের মতো করেই আপনি তাদের সাথে ফ্যাক্ট চেকিংটা করছেন। এই ফ্যাক্ট চেকিং এর সাথে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি একটা সেফ এনভায়রনমেন্ট তৈরি করছেন তাদের জন্য। অর্থাৎ তাদেরকে বলুন যে হোয়াট এভার দ্য ফ্যাক্ট উই আর ডিসকাসিং হিয়ার, ইউ আর সেফ উইথ মি, অর্থাৎ I'm there for you to protect you. ওরা যখন এই সেফ এনভায়রনমেন্টটা ফিল করছে, তারা অনেক বেশি সিকিউর ফিল করছে, তারা লেস অ্যাংশাস ফিল করছে, তারা তো কানেক্টেড ফিল করছে। আমাদেরকে আমি বলবো দর্শক, সেটা হচ্ছে চেকিং এন্ড ক্রিয়েট সেফ এনভায়রনমেন্ট ফর দেম। দ্য থার্ড স্ট্র্যাটেজি সেটা হচ্ছে কি অ্যাপ্রিসিয়েশন এন্ড পজিটিভ থিঙ্কিং। এটা আমি এর আগেও বলেছি। অ্যাপ্রিসিয়েশনটা একটু ইম্পর্টেন্ট কেন, বড় বাচ্চারা তারা বুঝতে পারবে, অর্থাৎ উই হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট হোয়াট এভার দ্য লিটল থিংস উই হ্যাভ। কিন্তু ছোট বাচ্চাদেরকে আপনি কিভাবে বোঝাবেন অ্যাপ্রিসিয়েশনটা? তাদের সাথে কথা বলুন, কথা বলে বলুন যে আচ্ছা তোমার কি ঘরে তোমার প্রিয় খাবারটা আছে, আমি কি সেটা তোমাদেরকে করে দিতে পারছি? তোমার কি ঘরে একটা ফেভারিট টয় আছে, সেটা কি তুমি খেলতে পারছো? তুমি কি জানো যে অনেক বাচ্চারাই আছে যারা হোম স্কুলিং আছে কিন্তু তাদের ঘরে হয়তো বা কোনো ডিভাইস নাই, অর্থাৎ কোনো আইপ্যাড নেই, তোমার কি একটা আইপ্যাড আছে? Tell them to be thankful for whatever the little things they have. ওরা হয়তো বা অ্যাপ্রিসিয়েশনটা সেভাবে করতে পারছে না, কিন্তু they can be thankful for that, whatever the little things they have. আর পজিটিভ থিঙ্কিং এর ব্যাপারে যেটা আমি বলবো, আপনার শিশু বাচ্চার সাথে কথা বলুন, ওদেরকে জিজ্ঞেস করুন এই যে লকডাউনটা হচ্ছে এখানে তুমি কি পজিটিভ দেখতে পাচ্ছ। ওরা কিন্তু বলতে পারে যে হ্যাঁ, আমার এখন খুব ভোরে সকালে উঠে স্কুলে যেতে হচ্ছে না, আমি স্কুলের পরে আমার কোনো আফটার স্কুল অ্যাক্টিভিটিস নেই, আমি এই 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 টিচার, এই টিউটর, এই অ্যাক্টিভিটিস আমার কিছু নাই, আমার এম্পল সময়, আমি সারাদিন ধরে আমি 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 বাসায় আছি। ওরা বলতে পারে যে আমি এখন প্রচুর গেমস খেলতে পারছি, ইন্টারনেটে যেতে পারছি। ওরা যখন এই পজিটিভ জিনিসগুলো দেখছে এই লকডাউনের সময়, দ্যাট উইল গিভ দেম অলসো এ পজিটিভ ইম্প্যাক্ট। আপনি শিশুদের সাথে এই পজিটিভ জিনিসগুলো নিয়ে আলোচনা করুন। এই অ্যাপ্রিসিয়েশন এন্ড পজিটিভ থিঙ্কিং ইজ ইম্পর্টেন্ট ইন অল স্টেজেস অফ লাইফ। এটা আপনাদেরকে মনে রাখতেই হবে। আমি এখানে একটা ইম্পর্টেন্ট স্টাডির কথা বলি, কারণ এই পজিটিভ থিঙ্কিংটা কেন এত ইম্পর্টেন্ট সেটার একটা স্টাডির বললে আপনারা বুঝতে পারবেন। April 24 জামা পেডিয়াট্রিক্সে একটা আর্টিকেল পাবলিশ হয়, সেখানে ওরা হচ্ছে মেন্টাল হেলথ স্ট্যাটাস এবং চিলড্রেন ইন হোম কনফাইনমেন্ট ডিউরিং করোনা ভাইরাস আউটব্রেক ইন হুবেই প্রভিন্স। সেখানে ওরা 2330 কিডস নিয়েছিল যারা 2nd গ্রেড থেকে 6th গ্রেডের মধ্যে। এই কিডস এর মধ্যে ওরা একটা স্টাডি করে, সেই স্টাডিতে খুব ইন্টারেস্টিংলি চলে এসেছে যে লকডাউনের সময় 22% চিলড্রেনই তাদের ডিপ্রেশন ছিল আর 18% ছিল এংজাইটি সিমটমস। কিন্তু তারা আর দুটো প্রশ্ন করে, সেই প্রশ্ন দুটো খুব ইম্পর্টেন্ট। ওরা দেখিয়েছে যে intense fear of getting infection ছিল, they were significantly increased risk of getting depression symptoms. আর যারা অপটিমিস্টিক আছে কিনা, অর্থাৎ অপটিমিস্টিক অ্যাবাউট প্যান্ডেমিক আছে কিনা, তাদের বলেছে তাদের সিগনিফিকেন্টলি ডিক্রিজ রিস্ক অফ হ্যাভিং দ্য ডিপ্রেশন সিমটমস। এবং মেল আর ফিমেল বাচ্চার মধ্যে তারা কোনো রকমের সিগনিফিকেন্ট কোনো কিছু পায়নি, অর্থাৎ ডিফারেন্স পায়নি। এই স্টাডিতে এটা খুব ইম্পর্টেন্টলি বেরিয়ে এসেছে, যারা অপটিমিস্টিক থেকেছে, যারা লেস ইন্টেন্স থেকেছে, দে হ্যাভ লেস চান্স অফ হ্যাভিং দ্য ডিপ্রেশন এন্ড এংজাইটি সিমটমস। এবং আপনারা জানেন, আপনারা যখন নেগেটিভ থিঙ্কিং করেন তখন আপনাদের প্রচুর ইনফ্ল্যামেটরি সাইটোকাইনস বের হয় আপনাদের ব্রেনে, সেটা থেকে যেটা হয় আপনাদের ইমিউনিটি ড্রপ ডাউন করে। কিন্তু আপনি যখন পজিটিভ থিঙ্কিং করছেন সেই ইনফ্ল্যামেটরি সাইটোকাইনস কিন্তু বের হয় না, আপনার সেটা ইমিউনিটিকে বুস্ট আপ করছে। তাহলে এই অ্যাপ্রিসিয়েশন এন্ড পজিটিভ থিঙ্কিং প্র্যাকটিসের মাধ্যমে আপনি শুধুমাত্র আপনার ডিপ্রেশন, এংজাইটি এবং অন্যান্য সিমটমস আপনি কমাচ্ছেন না, আপনি যেটা করতে পারছেন সেটা হচ্ছে কি আপনি আপনার ইমিউনিটিটাকে অনেক বেশি বুস্ট আপ করতে পারছেন, which is very important during the corona time because it has no cure. We have to prevent that. The fourth stage যেটা আমি বলার চেষ্টা করবো সেটা হচ্ছে প্র্যাকটিস কাইন্ডনেস। স্টাডিতে দেখা গেছে যখন এই মানুষ স্ট্রেসে থাকে তখন তারা কি করে, তারা বেশি মাত্রায় ক্রিটিসিজম করে, তারা অন্যকে ব্লেম করে এবং নানা রকমের ইরিটেবিলিটির মধ্য দিয়ে ভুগে। এখন শিশু বাচ্চারা কি হচ্ছে, শিশু বাচ্চারা হচ্ছে তারা একটা কমপ্লিট লকডাউনে এবং তারা একটা কনস্ট্যান্ট সার্ভিলেন্সের মধ্যে দিয়ে আছে। আমাদের এশিয়ান কান্ট্রিগুলোতে যদি আমরা দেখি তাদের একটা কনস্ট্যান্ট সার্ভিলেন্স, তারা বাবা মা, গ্র্যান্ড প্যারেন্টস, বড় ভাই বোনদের একটা কনস্ট্যান্ট সার্ভিলেন্সের মধ্যে দিয়ে আছে। যেটা একটু আগে বলছিলাম যে স্টাডিতে দেখা গেছে যে এই স্ট্রেসের সময় অনেক বেশি ক্রিটিসিজম বেড়ে যায় এবং ব্লেম গেম খেলা হয়, অর্থাৎ অন্যকে ব্লেম করা হয়। তো দেখা যাচ্ছে যে এই সময়টাতে শিশু কিশোররা এই কনস্ট্যান্ট সার্ভিলেন্সের কারণে অনেক বেশি মাত্রায় বকাঝকা, ক্রিটিসিজম অল দ্য টাইম, এটা কেন এভাবে করা হলো না, এটা কেন এভাবে করা হলো না, সেটার মধ্য দিয়ে যাচ্ছে তারা ফ্যামিলির মধ্যে।
এবং তারা যখন এই কনস্ট্যান্ট ক্রিটিসিজম গুলো পাচ্ছে, কি হচ্ছে দর্শক একটু খেয়াল করুন, ক্রিটিসিজম যখন হয় তখন তারা কিন্তু ভিতরে ভিতরে তাদের সেলফ স্টিমটা কমে আসে। সেলফ স্টিমটা কমে আসলে তারা কি হয়, তারা ভীষণ লোনলি হয়ে পড়ে, মনের ভিতরে তাদের ডিপ্রেশন এবং এংজাইটি সিমটমস বাড়ে। এই ডিপ্রেশন এংজাইটি সিমটমস তারা দুইভাবে দেখতে পারে। একভাবে হচ্ছে যে তারা একদম আরো উইথড্রন হয়ে গেল, অর্থাৎ কিছুই করতে আর চায় না, অথবা তারা অ্যাগ্রেসিভ হয়ে গেল, অর্থাৎ আপনার কথা তারা শুনবেই না, আপনাকে আরো বেশি অ্যাঙ্গার আউটবার্স হচ্ছে। যখন তারা এগুলো করছে আপনি কিন্তু তাকে আরো ক্রিটিসিজম করছেন, রাইট? দিলে একটা সাইকেলের মধ্য দিয়ে ওরা যাচ্ছে, আপনি ক্রিটিসিজম করছেন, ওদের ডিপ্রেশন সিমটম হচ্ছে, ওরা আরো বেশি উইথড্রন অ্যাগ্রেসিভ হচ্ছে, এবং আপনি তাদেরকে হয়তো আরো বেশি ক্রিটিসিজম করছেন। এই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো দর্শক, এই কঠিন সময়ে আপনাদেরকে ছোটখাটো ভুল ত্রুটিগুলোকে আপনাকে অবশ্যই ওভারলুক করতে হবে, তাদেরকে একটা সেফ এনভায়রনমেন্ট দিতে হবে, এটা আমি বলি বাবল স্পেস। আপনাকে যখন তাদেরকে একটা বাবল স্পেস দিবেন, তাদের মধ্যে যেটা তৈরি হবে যে সেন্স অফ সিকিউরিটি, সেন্স অফ গুড সেলফ স্টিম অ্যান্ড সেন্স অফ সেলফ ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ দর্শক তাদেরকে একটু স্বাধীনতা দিতে হবে। এবং প্র্যাকটিস কাইন্ডনেস শব্দটা আমি কেন এখানে বলেছি, এটাই আমি যে স্ট্র্যাটেজিটা বলছি, তাদের সাথে সদয় হন। আপনি যদি তাদের সাথে কাইন্ড ব্যবহার করেন তাহলে বুঝবেন যে তারাও আপনার সাথে কাইন্ডনেস শো করবে, তাদের অন্যান্য ভাই বোনের সাথে এবং তাদের বৃদ্ধ যে গ্র্যান্ড প্যারেন্টস তাদের প্রতি তারা কাইন্ডনেস শো করবে, অর্থাৎ কাইন্ডনেস ইজ কন্টেজিয়াস। এবং যখন তারা এই কাইন্ডনেস গুলো ব্যবহার করছে বা কাইন্ডনেস গুলো শো করছে, তাদের কিন্তু টেম্পার ট্যান্ট্রাম, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার অনেক কমে আসবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট দিস টাইম দ্যাট উই হ্যাভ টু রিমেম্বার প্র্যাকটিস কাইন্ডনেস। যেটা এটা আর দ্য নেক্সট স্টেপ যেটা বা নেক্সট স্ট্র্যাটেজি যেটা আমি বলার চেষ্টা করবো সেটা হচ্ছে যে এম্পাওয়ার দেম বাই মডেলিং বিহেভিয়ার। দর্শক আপনারা খেয়াল করুন, আপনারাই হচ্ছেন, আপনারা যারা প্যারেন্টস তারাই তাদেরকে শিশু কিশোর অনুকরণ করবে, ভালো করুন খারাপ করুন। এই প্যান্ডেমিকের সময় এখন কিন্তু প্রিভেনশন স্ট্র্যাটেজিটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ আমাদের হাত ধোয়া, হাঁচি কাশি কিভাবে দিব তাই। কিন্তু আপনি যখন এই মডেলিং বিহেভিয়ারটা করছেন, অর্থাৎ আপনাকে প্রথমে তাদেরকে দেখাতে হবে আপনি কিভাবে হাত ধুচ্ছেন 20 সেকেন্ড। ব্রিং ইউর কিডস উইথ ইউ এবং একসাথেই আপনারা সুন্দর করে হাত ধুন, অর্থাৎ 20 সেকেন্ড, এবং তাদের সাথে দরকার হলে কোনো একটা গান করুন বা একটা ছড়া করুন। আপনি যখন এই মডেলিংটা করছেন, অর্থাৎ গুড বিহেভিয়ারটা প্র্যাকটিস করছেন, ওরা এটা ফলো করছে, এবং পরবর্তীতে ওরা যদি একটা সেটা প্র্যাকটিস করে, অর্থাৎ মনে করেন তারা বাইরে খেলতে গেল এবং বাইরে ব্যাকইয়ার্ডে খেলতে গেল, ফেরত আসার পরে ওরা যদি সেই 20 সেকেন্ড হ্যান্ড প্র্যাকটিস করে, ওদেরকে একটা রিওয়ার্ড দিতে হবে। ওদেরকে আপনি প্রয়োজনে একটা চকলেট দিন, একটা বিগ হাগস দিন, অথবা একটা হাই ফাইভ দিন। অর্থাৎ এই মডেলিং এর মধ্যে মানে একটা গুড প্র্যাকটিসটা আপনি মডেলিং করছেন, এবং ওরা সেটা যখন করছে তাদেরকে আপনি রিওয়ার্ড দিচ্ছেন। এই মডেলিং শুধুমাত্র এই বিহেভিয়ার স্ট্র্যাটেজির সাথে থাকবে না, আপনি কিভাবে এনজাইটিটাকে কোপ করছেন, দ্যাট উইল অলসো বি ফলোড বাই ইউর কিডস। আপনি যদি খুব অ্যাংশাস থাকেন, কিডসরা কিন্তু সেটা পারসিভ করবে আপনার কাছ থেকে, এবং তারাও অ্যাংশাস থাকবে। কিন্তু আপনি যদি ভালোভাবে কোপ করেন, অর্থাৎ আমি এর আগে বলেছিলাম নানা রকমের কোপিং স্ট্র্যাটেজি, অর্থাৎ গান শোনা, রিল্যাক্সেশন টেকনিক অফ লিসেনিং টু মিউজিক অর মেবি ডুইং মেডিটেশন অর ইয়োগা। আপনি যখন এই প্র্যাকটিস গুলো পরিবারে করছেন নিজেকে লেস অ্যাংশাস থাকার জন্য, আপনার শিশু কিশোররাও কিন্তু লেস অ্যাংশাস থাকবে এবং আপনাকে ফলো করবে টু কোপ উইথ দ্য অ্যাংজাইটি। সো দর্শক, এই শব্দটা কেন ইম্পর্টেন্ট আমি বলছি যে এম্পাওয়ার ইউর কিডস বাই মডেলিং দ্য বিহেভিয়ার। থ্যাংক ইউ সো মাচ। আমার 3টা স্ট্র্যাটেজি ছিল, আমি পরবর্তীতে সময় পেলে আমি দর্শকদেরকে বলার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। ডক্টর মাসুদুল হাসান, আপনার কাছে যাচ্ছি যে ইজ দেয়ার এনি আপডেট অফ দি ট্রিটমেন্ট? ট্রিটমেন্টের কোনো আপডেট আছে? ট্রিটমেন্ট তো আপডেট তো আছে, আপনাকে বলেছিলাম। ধন্যবাদ তাহির ভাই আপনাকে এবং টাইম টেলিভিশনকে। প্রথমে আমি একটু আপনাকে আমি টেস্ট করেছি সানিস ফাদার্স ব্যাপারে। সানি বলেছিল যে এলমাস্ট হসপিটালে আপনি হ্যাঁ এটা পরে আসতেছি, আপনি আপনার ওটা পরে ওইটা সানির জানা উচিত, এটা একটা। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে মেডিসিনের ব্যাপারে এখানে ডক্টর উৎপল আছে, হি নোজ ইট। 1 month before I told him that স্ক্যাবো 6 একটা ওষুধ আছে, এটা অ্যান্টি প্যারাসাইটিক ড্রাগ। যে ড্রাগটি আপনি আমাদের দেশে, এদেশেও এবং সারা পৃথিবীতে ইউজ করা হয় স্ক্যাবিস, ফাইলারিয়াসিস এবং ডেঙ্গিতে, এবং এটা টেপ ওয়ার্মে ইউজ করা হয়। এই ড্রাগটি কিভাবে কাজ করে এটা ম্যানস ইউনিভার্সিটি অস্ট্রেলিয়াতে মেলবোর্নে এটা পরীক্ষা করা হয়েছিল আপনার ভিট্রিওর উপরে। ভিট্রিও মিনস ইজ ল্যাব টেস্ট, নট অন দ্য হিউম্যান বিং। তো সেখানে এটা পরীক্ষিতভাবে প্রমাণ হয় যে 95% ভাইরাস কিল হয়ে যায় উইদিন 48 hours
কিন্তু পেশেন্টকে এটা ফার্স্ট 7 days এর মধ্যে করোনা ভাইরাসের অ্যাটাককে দিতে হবে এবং তার সাথে অন্যান্য অ্যান্টিবায়োটিক। তখন আমি এই কথাটি বললাম এবং ঢাকায় ডক্টর আব্দুল্লাহ, যে রিনাউন্ড, সে কেউ 30 আমার 1 বছরের জুনিয়র, এবং ডক্টর আব্দুল্লাহ তখন তার পেশেন্টকে দিয়ে থাকলো, সেটাও ভালো হলো। তারপর বলা ডক্টর আতাউল করিম, যে ভিডিওটা আপনারা দেখেছেন বাংলাদেশ মেডিকেল কলেজে, যে 60টা রোগীর উপরে ইনক্লুডিং 2 ইন্টার্নিস্ট, তারা খুব ভালো হয়েছে এবং ট্রিটমেন্টটা সবখানে আছে। তো এখন বাংলাদেশে এটা নিয়ে আপনি চিন্তা করেন, সারা পৃথিবী থুবড়ে পড়েছে এটার চিকিৎসা করার জন্য। যে চিকিৎসাটি আবিষ্কৃত হয়েছে, কেউ বলতে পারে না এটা কোন মেডিসিন দিয়ে, যে এখানে এত দামি র্যামডিসিভির হলো, হাইড্রোক্সিক্লোরোকুইন হলো, যে যার মতো। ডক্টর উৎপল জানে, আমি তার সাথে ডেইলি কথা বলি যে কিভাবে চিকিৎসা হচ্ছে এখানে। কিন্তু যখন এই জিনিসটা আমি ঢাকায় বললাম, তখন কিন্তু দেওয়া শুরু হলো এবং এখন পর্যন্ত 60 ডক্টর আতাউল করিম, ও K36 ঢাকা মেডিকেল কলেজ, ও ওখানকার পালমোনোলজিস্ট, ও বললো যে আমার 60টা রোগী ইনক্লুডিং 2 ইন্টার্নি ডক্টর অ্যান্ড 4 নার্স 100% কিওর উইদিন 4 days। আব্দুল্লাহ সেই কথাটা সেটাও বললো, আব্দুল্লাহ বলেছে। তো আমার অনুরোধ হবে তাহের ভাই, জি, বাংলাদেশে যেরকম নাকি কলেরা ফ্লুইডটা বাংলাদেশে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আফটার 4 years রিকগনিশন দিয়েছিল, বাংলাদেশের তৈরি কলেরা ফ্লুইড ICDDRB। সেজন্য আমি বলছি এই ওষুধটা যদি বাংলাদেশে অলরেডি শুরু হয়ে গিয়েছে সব দিকে, যদি এটা 100% কিওর হয়, তো আমি মনে করব ইনশাআল্লাহ সারা পৃথিবীতে এই ওষুধটা দিলে, করোনা থাকুক কি না থাকুক, ফার্স্ট উইক অফ আপনার অ্যাটাকে করোনাটা কমপ্লিটলি সুস্থ হয়ে যাবে। করোনাটার হয় কি, সাধারণত হয় একটা জিনিসই, এখানে উৎপল আছে এমার্জেন্সি, ও কাজ করেছে, ও আইভারমেকটিনটা, যে ওষুধটার কথা আমি বললাম স্ক্যাবো6, এখানে আইভারমেকটিন নামে এটা ফার্মাকোলজিক্যাল নেম, এটা কিন্তু আইভিতে দেওয়া হতো আইসিইউতে, কিন্তু কোনো কাজ করে নাই অন দ্য 4th উইক কিন্তু এটা যদি ফার্স্ট উইকে ইন ট্যাবলেট ফর্ম, এদেশেও পাওয়া যায় 3 মিলিগ্রাম হিসাবে, আইভারমেকটিন হিসাবে, এটা যদি ফার্স্ট উইকে দেওয়া হয়, তো আমি মনে করি যে 100% পেশেন্ট না, 95 to 95% পেশেন্ট, যদি কোনো তার ব্রঙ্কিয়াল আজমা, ডায়াবেটিস, হার্ট প্রবলেম, এটা কোনো সাইড এফেক্ট বা কোনো আপনার টক্সিক এফেক্টও নাই, তাহলে রোগী সুস্থ হবে। তো আমি আপনার টেলিভিশনেরকে 1 মাস আগেও বলেছিলাম, এবং আমি ডক্টর উৎপল এখানে আছে, আপনার আমার সাথে প্যানেলে আজকে, হি নোজ ইট। সো আমার কথা হচ্ছে এইটাই, why not we try, why not we should tell to the media in Bangladesh, in America, যে try these things, কারণ এখন তো অনেক ওষুধই আসছে। তো এটাই হলো আমার কথা। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। আমি জনাব রূপা খানমের কাছে যাচ্ছি, আমি এরপরে আকরাম হোসেন আপনার কাছে। রূপা খানম, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি তো টিচিং এর সাথে ইনভলভ এবং আপনি জানেন বাচ্চারা এখন ডিস্টেন্স লার্নিং করছে, সো আপনার কি কোনো সাজেশন আছে তাদের অভিভাবকদের প্রতি, যে এই ডিস্টেন্স লার্নিং, যে এটার যে যেমন কয়টার সময় তাদেরকে লগ ইন করতে হবে, হোমওয়ার্ক কিভাবে জমা দিতে হবে, এবং হোমওয়ার্ক জমা না দেয় তাহলে কনসিকুয়েন্স কি হবে? প্রথমে ধন্যবাদ তাহের ভাই আপনাকে আমাকে কিছু বলার জন্য, এবং ধন্যবাদ টাইম টেলিভিশন, ধন্যবাদ প্যানেলিস্ট সবাইকে। আমার সাজেশন একটাই, যে আসলে তো এমনি এই যে কিছুক্ষণ আগে ডাক্তার উনি বললেন যে আসলে বাচ্চারা যখন লকডাউনের মধ্যে আছে তাদের একটা সিস্টেমের মধ্যে থাকতে হবে। তো এখন যেহেতু হোম স্কুল, এটা মা প্যারেন্টদের বিশেষ করে বুঝতে হবে যে স্কুলে যাচ্ছে না ঠিকই, কিন্তু স্কুলের নিয়ম অনুযায়ী প্রতিদিন সকালবেলা যেমন 8টার দিকে উঠে লগ ইন করা, তাদের যে টিচার যেসব হোমওয়ার্ক গুলি দিচ্ছে সেগুলি চ্যাপ্টার বাই চ্যাপ্টার পূরণ করে সেগুলি সাবমিট করা, এগুলো নিয়ম মাফিক যদি প্যারেন্ট বাচ্চাদের সাথে ইনভলভ থাকে, আমার মনে হয় দুটো কাজ হয়। এক হলো ওরা যে ঘরের ভিতর হোম লার্নিং করছে, এটা ওরা কিছুটা ভুলে যায় যে আমি স্কুলের মধ্যেই তো পড়ালেখা করছি। আরেকটা হচ্ছে ওদের একাকিত্ব বোধ, যে আমি এখন ঘরের মধ্যে কিছু করার নেই, বোরিংনেস, এগুলো থেকে ওরা মুক্তি পায়। এটা খুব এই ক্ষেত্রে প্যারেন্টদের যথেষ্ট আমি বলবো যে ইনভলভিং একটা ব্যাপার আছে, যেটা করলে একটা বাচ্চা স্কুলের রিমোট লার্নিং এবং স্কুলে সরাসরি যাওয়া থেকে কিছুটা তো পরিবর্তন লার্নিং হচ্ছে। আমার মনে হয় উপকারী হয় যেটা প্যারেন্ট যদি ইনভলভ থাকে।
রাইট। সো যদি কেউ টাইম মতো আপনার হোমওয়ার্ক জমা না দেয় তাহলে কোনো প্রবলেম হবে? হ্যাঁ, সেটা প্রবলেম সেরকম কিছুই না। এখন তো আসলে জীবনটা হলো প্রথম, এটা সবাই আমরা বুঝতে পারছি। জি জি জি। তো সেক্ষেত্রে যখন এই যে জুনের দিকে যখন প্রগ্রেস রিপোর্ট বা প্রত্যেকটা স্টুডেন্টেরই একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে, তাই না? প্রত্যেকটা স্টুডেন্টেরই আছে। তো ওই অ্যাকাউন্টের মাধ্যমে তাদের জুনে মনে হয় প্রগ্রেসিভ রিপোর্ট দেওয়া হবে। তো ওটার মধ্যে যেসব বাচ্চারা ধরেন লেখাপড়া যেই টিচার যে লিসন প্ল্যান দিচ্ছে ওগুলো যদি ওরা সাবমিট করে তাদেরকে একটা নিড স্ট্যান্ডার্ড একটা প্রগ্রেস রিপোর্ট দেওয়া হবে। আর যারা না করছে তাদের দেওয়া হবে যে নিড ইমপ্রুভমেন্ট। তো এই ধরনের এবার আর ওরকম দেওয়া হবে না যে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ওরকম কিছু না। তো এই ধরনের আর কি প্রগ্রেস রিপোর্ট তাদেরকে দেওয়া হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে করা উচিত যে যেভাবে টিচার লিসন প্ল্যান পাঠাচ্ছে ওইভাবে প্রতিদিনই তাদের অনলাইনে গিয়ে ওটা পূরণ করে চ্যাপ্টার জমা দেওয়া উচিত। গার্ডিয়ান যারা আছেন তাদের উচিত তাদের বাচ্চাদের প্রতি খবর রাখা, খেয়াল রাখা যে তারা সম্পর্ক করে জমা দিচ্ছেন। হ্যাঁ, এখন যেহেতু একটা পজিটিভ দিক আছে, গার্জিয়ানরা তো ঘরে বাইরে হচ্ছেন না, ওনাদের এখন প্রধান কাজ থাকবে বাচ্চাদের কিভাবে রিমোট লার্নিং এর মাধ্যমে লার্ন করতে পারে। ইভেন কি কিছু ফ্যামিলিদের ডিভাইস নেই, এটা দুঃখজনক, কিন্তু কিভাবে আমাদের সিটি তো আমাদের নিউ ইয়র্ক সিটি অনেকই ডিভাইস দিচ্ছে, সেইভাবে স্কুলের মাধ্যমে যোগাযোগ করে কিভাবে ডিভাইসটা আনা যায় এবং কিভাবে রিমোট লার্নিং করা যায় এই ব্যাপারে প্যারেন্টদের আরো বেশি মনোযোগী হতে হবে। হ্যাঁ, আপনাকে আমি যাচ্ছি যেন আকরাম হোসেন, আপনি জানেন যে ঈদের বাজার একেবারে সন্নিকটে চলে আসছে। আমি সংক্ষেপে জানতে চাই যে আপনি তো মান্নান গ্রোসারি একটা বিগ গ্রোসারি, এটা জ্যাকসনাইট, জামাইকা এবং অজন পার্কে আমাদের ব্রাঞ্চ আছে। এই যে ডিস্টেন্স যেটা আছে আমাদের সোশ্যাল ডিস্টেন্স, এটাকে মেনটেন করে কিভাবে আপনারা ক্রাউড কন্ট্রোল করবেন? আপনার সাজেশন কি আপনার কাস্টমারদের প্রতি সংক্ষেপে বলবেন? আসসালামু আলাইকুম আপনাকে এবং সকল দর্শককে আমি জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। আমরা যে জিনিসটা করতে যাচ্ছি, যে আমার সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে সেটা হলো যে মানুষ এখন সচেতন। জি, তারা সবাই এখন সচেতন এবং আমি তাদেরকে আরো একটা কথা বলতে চাই, যখন তারা আপনারা শপিং করতে যাবেন তখন যেটা হলো যে সোশ্যাল ডিস্টেন্স এবং মাস্ক, হ্যান্ড গ্লাভস এটা করবেন এবং আপনাদেরকেই করতে হবে। আমরা আমাদের দিক থেকে সচেতনতার সর্বাত্মক চেষ্টা করব। আর যে ক্রাউডিং এর যে ব্যাপারটা হলো, আমার মনে হচ্ছে এবার ঈদে অতটা ক্রাউডিং হবে না, বিকজ যেটা হলো যে মানুষ এখন সবাই ঘরে আছে, তাদের এখন অফুরন্ত সময় আছে, যখন যে সময় পাচ্ছে তার সুইটেবল টাইমে কিন্তু সে বাজারটা করে যাচ্ছে। এই কারণে একটা ভিড় বা চাপ এটা হবে না। তারপর আমরা আশা করছি কিছুটা হবে। সেক্ষেত্রে আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন তো অবশ্যই ব্যবস্থা করব এবং 6 ফিট দূরত্ব থাকবে, সবাই মাস্ক পরবে, সবাই আসবে এবং আমরা চেষ্টা করবো যে ওভার ফোনে যদি কেউ অর্ডার করতে চায়, যেমন আমাদের সুপারমার্কেট গুলি আছে, ফুড ফেয়ার আছে, আব্দুল্লাহ আছে, মান্নান আছে, সবগুলিতে তো আমরা সাধারণত ওভার ফোনেও কিছু অর্ডার নেওয়ার ব্যবস্থা করব। আর যেটা হলো কেউ অর্ডার করে সে তার মানুষকে নিয়ে আসে, আমি সাজেস্ট করবো যে আপনি যখন আসবেন সাধারণত একজন চেষ্টা করবেন আর বেশি ক্রাউডিং না করার চেষ্টা করবেন। বাট আমরা যদি এখন সবাই সেফটি থাকি, সবচেয়ে বড় দিকটা হলো যে আমরা কিন্তু এখন পর্যন্ত আমার যে সব দোকানের এমপ্লয়ি যারা আছে তারা কিন্তু সবাই সেফ, তাদের কিন্তু কোনো করোনা ভাইরাস নাই, কোনো পজিটিভ নাই। আপনারা যেটা বলতে চাচ্ছেন যে আপনাদের দোকানের সব সেফ এবং যারা আসবেন তারা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন, মুখে মাস্ক রাখবেন, হাতে গ্লাভস রেখে আসবেন এবং শৃঙ্খলা মেনটেন করবেন। এটাই তো আপনাদের, এটা আমাদের সবচেয়ে বড় একটা কথা। অনলাইনেও কেউ বাজার করতে চাইলে অনলাইনেও বাজার করতে পারবে না, আমাদের অনলাইনের ব্যবস্থা এখনো হয়নি, বাট আপনারা যদি চান ওভার ফোনে আমরা কিছু অর্ডার নিচ্ছি, যে আপনি যদি মাছ, মাংস এগুলো অর্ডার করতে বলেন আমরা করে রাখি। এমনি আরেকটা জিনিস জানতে চাই, এটা সম্পর্কে যে বাজারের জিনিসপত্রের দাম কি স্থিতিশীল না বাজারের জিনিসপত্রের দাম বেড়েছে আপনার? বাজার এখন কিছুটা স্থিতিশীল অবস্থায় চলে আসছে। আগের যে একটা হাইপ ছিল, একটা ক্রাইসিস ছিল, সেটা অনেকটা শিথিল অবস্থায় চলে আসছে, বাট এখনো ক্রাইসিস পুরোপুরি চলে গেছে সেটা কিন্তু না। এখন আমাদের কিছুটা সমস্যা হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে, তো আমরা আশা করি এটা হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর অনেক দাম আগের মতো পজিশন আস্তে আস্তে চলে আসতেছে, এটা একটা ভালো দিক। আর একটা সবচেয়ে বড় একটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছি, যে আমাদের দোকানগুলি আগে যেমন 8টা থেকে 8টা পর্যন্ত খুলতাম বা 8টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকতো, এখন যেটা আমরা জামাইকা করেছি সকাল 8টা থেকে রাত 12টা, আমরা সময়টাকে একটু বাড়িয়ে দিয়েছি যাতে এবং ঈদের আনন্দটা করতে পারে, সেজন্য। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অশেষ ধন্যবাদ। জনাব সালিমুল্লাহ, আপনার কাছে যাচ্ছি। আপনার শেষ
ঘটনাটা যদি বলেন, সংক্ষেপে বলতে হবে। থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন তাহের ভাই। আসলে প্রথম তো উনি এপ্রিল 7 পজিটিভ হলো, ব্যাক করলো 11, অ্যাগেন আবার 25 এপ্রিল 25 তারিখে আবার সেকেন্ড টাইম করোনা পজিটিভ বললো এলমাস হসপিটাল আমাকে। তো 13 তারিখ এই মাসের দ্যাটস মিন 18 ডেজ পরে আমাকে বললো যে তোমার বাবা আমরা টেস্ট করছি এখন, 13 তারিখ সকালে টেস্ট করছি, কোভিড নেগেটিভ, গুড নিউজ, এন্ড ইজ গুড, স্টেবল নাও, অনেক ভালো। আমার মনে হয় ওনাকে রিহাবিনে থেরাপি যে জিনিসগুলো আছে ওনারা টেক কেয়ার করবে। তো 13 তারিখ বিকাল 5:30 ওনাকে ট্রান্সফার করা হলো। 13 তারিখ রাতে আর আমি কথা বলতে পারি না। 14 তারিখ আমি সোশ্যাল ওয়ার্কের হেল্প নিলাম কথা বলার জন্য, বাট উনি তখন ঘুমাচ্ছিল ফেস টাইমে যখন আমি কল দিলাম। 15 তারিখ ওনার সাথে আবার যোগাযোগ করতে পারতেছিলাম না, খুব ওখানে ওরা অনেক বিজি। বাট ইন দ্য টাইম আমি ওদের সাথে কথা বললাম, বললো যে যারা করোনা নেগেটিভ থাকে ওরা 6-7 ফ্লোরে থাকে, তো তোমার বাবা 7 ফ্লোরে আছে, নিরাপদ, কোনো অসুবিধা নেই, শুধু সেকেন্ড ফ্লোরে করোনা পজিটিভ পেশেন্ট গুলো থাকে। ওকে, তো হঠাৎ করে পরশু দিন আই থিঙ্ক আজকে 15 তারিখ ইভিনিং আমাকে সোশ্যাল ওয়ার্কার কল দিল আগেন, বললো তোমার সাথে ম্যানেজার কথা বলতে চাই। তাই আমি বললাম বলো। তো বললো যে দেখো তোমার বাবা আবার কাশতে ছিল, তা আমার কাছে মনে হচ্ছিল যে আরেকবার করোনাটা ওনার টেস্ট করা দরকার। আমি বললাম উনি তো 13 তারিখ মাত্র নেগেটিভ নিয়ে আসলো এলমাস হসপিটাল থেকে। বললো দেশ ওকে, আমরা আরেকবার করতে চাই, তুমি অনুমতি দিলে। আমি বললাম ইজ ওকে, তুমি কও। তো 15 তারিখ ওনাকে আমি অনুমতি দিলাম। আজকে উনি আবার আমাকে কল দিছে উপর থেকে যে তোমার বাবা তো করোনা পজিটিভ। আমি বললাম এটা কি করে সম্ভব? 7 তারিখ, 25 তারিখ সেকেন্ড টাইম, আজকে থার্ড টাইম, এন্ড ইটস কুড বি ক্লোজ টু 40 ডেজ এর উপর হয়ে গেছে ব্যাপারটা। বললো আমরা তো কিছু বলতে পারবো না, আজকে আমাদের তেমন ডাক্তারও নেই, ওনাকে আমরা ট্রান্সফার করে নিয়ে যাচ্ছি, আইসোলেট করবো এখন ওনাকে আমরা নিচের ফ্লোর নিয়ে যাব। আমি বললাম দেখো ওনার তো অনেক হেলথ ইস্যু আছে, তাছাড়া এই বয়সে উনি 3 বার পজিটিভ, তো তোমরা কাজ করো ওনাকে একটা এক্সট্রা রুমে রাখো এবং একটু সাবধানতা অবলম্বন করো, আমি রাত্র পর্যন্ত ওয়েট করি, আমি সকালে দেখি ডক্টর ওদের সাথে কথা বলো। প্লাস ইনিমেটিভ বললাম যে আমি একটা রিস্ক নিতে চাচ্ছি না এই মুহূর্তে, তোমরা তাকে কাজ করো, এলমাসটা আবার ব্যাক করো ওনাকে। ওনারা বললো যে না, ওনার তো এখন ব্লিড প্রবলেম নাই, ফিভার নাই, এবং কোনো সমস্যা দেখতেছি না, তো এই মুহূর্তে আমরা ওনাকে পাঠাতে পারবো না, যদি কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আমরা পাঠাবো। তাহলে ঠিক আছে, আমি আজকে রাতটা পর্যন্ত। থ্যাংক ইউ সামিউল্লাহ। ডক্টর উৎপল, এই ব্যাপারে আপনি কি সংক্ষেপে বলতে পারেন যে হোয়াট ইজ দিস, এটা কেন এটা হচ্ছে? আপনার সাউন্ডটা মিউট করা বোধহয়। এখানে কয়েকটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে যে করোনা পজিটিভ এবং নেগেটিভ, করোনা কতদিন পজিটিভ থাকতে পারে, কতদিন নেগেটিভ থাকতে পারে, এটা নির্ভর করে যে আপনার এক একজনের মানে মানুষের বডির শারীরিক অবস্থা এক এক ধরনের, ওই কন্ডিশনের উপর নির্ভর করে কে কতদিন ভুগছে, হ্যাঁ, সেটার উপর নির্ভর করে কতদিনে সে সুস্থ হবে এবং কতদিন থাকতে পারে। তো দুটো ব্যাপারের কথা এখানে আলোকপাত করা যায়। একটা হচ্ছে যে বলছে যে এখানে রি-ইনফেকশন, আর একটা বলছে যে রিঅ্যাক্টিভেশন। করোনা বেশিরভাগ ক্ষেত্রে বলছে এটা রিঅ্যাক্টিভেশন। রিঅ্যাক্টিভেশন মানে করোনা ঢুকে আছে, করোনা পজিটিভ ছিল, মাঝখানে এই যে করোনার যে টেস্ট করা হয় সেটাও কিন্তু 100% সেন্সিটিভ না, ফলস নেগেটিভও আসে, এখানে কিছু পোর্শন ফলস নেগেটিভ আছে, এবং পরবর্তীতে আবার ধরেন টেস্টটা করা হলো, টেস্টটা পজিটিভ আসতে পারে। আর একটা রোগী যখন খুব বেশি অসুস্থ থাকে এবং ওনার অনেক কন্ডিশন ছিল যেটা উনি ডেসক্রাইব করলেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় যে উনি শ্বাসকষ্ট বা বিভিন্ন সময় যে ভুগেছেন, সেক্ষেত্রে শুধু করোনার জন্য শ্বাসকষ্টটা বেড়ে গেছে ওটা না, যে ওনার ইটসেলফ লাংস এর যে একটা ক্যাপাসিটি কম ছিল তার কারণেও শ্বাসকষ্ট বেড়ে গেছে। আর এই যে সিকোয়েন্সটা উনি যাচ্ছে, সেই সিকোয়েন্সটা বলা যেতে পারে যে সেটা হচ্ছে রিঅ্যাক্টিভেশন, মানে হচ্ছে করোনাটা ঢুকে আছে, কিন্তু করোনাটা মাঝখানে যে টেস্ট সেটা আসে নাই বা ফলস নেগেটিভ হয়ে এই এখনো পর্যন্ত সেই পিরিয়ড যায় নাই। বলা হয়ে থাকে যে অনেক বেশি যখন সিক রোগী থাকে, করোনা ভালো হতে 3 থেকে 6 সপ্তাহ টাইম লেগে যায়, কিন্তু বাস্তবিক দিক থেকে আমরা দেখছি যে এরপরও মানুষ ভালো হয়ে ওঠে, কিন্তু মানুষের যে উইকনেস এবং মানুষের যে কাশি সেটা অনেকদিন ধরে থেকে যেতে পারে। রাইট, থ্যাংক ইউ সো মাচ ডক্টর নুরুন বেগম। আপনার যে শেষের যে পার্টটা ছিল একটু যদি সংক্ষেপে বলেন তাহলে আমরা। হ্যাঁ শিওর। দর্শক, আমি জানি একটু সংক্ষেপে বলার চেষ্টা করব। আমি লাস্ট 5টা স্ট্র্যাটেজি আপনাদেরকে বলার চেষ্টা করেছি। লাস্ট স্ট্র্যাটেজি যেটা সেটা আমি বলবো সেটা হচ্ছে কি
স্ট্রাকচার স্ক্রিন টাইমটা এখন খুবই ইম্পর্টেন্ট। স্ট্রাকচার স্ক্রিন টাইম অ্যান্ড প্রিভেন্ট সাইবার বুলিং। এখন কি হচ্ছে, শিশু কিশোররা কিন্তু অনেক লম্বা সময় ধরেই তারা স্ক্রিন টাইমে আছে। তারা যখন হোম স্কুলিং করছে তারা 5 to 6 আওয়ার্স সম্ভবত স্ক্রিনের সামনে আছে। তারপরে যখন তাদের হোম স্কুলিংটা শেষ হচ্ছে তখন তারা কি করছে, আমাদের এখন ফ্রি টাইমে কি করবে, তারা গেম খেলবে, হয়তোবা তারা বিভিন্ন রকমের ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব চ্যানেলে যাবে। এটা নিয়ে একটা CNN-এ একটা টাউন হল মিটিং হয়েছিল, সেখানে ওরা বলেছে যে এখন এটা আমাদেরকে মেনে নিতেই হবে যে ওদের স্ক্রিন টাইমটা এখন অনেক প্রলং দেন দ্য নর্মাল টাইম, বিকজ দিস ইজ আওয়ার নিউ নর্মাল নাও। কিন্তু সেখানে যেটা ওরা বলেছে যে আপনাদেরকে একটা স্ট্রাকচার স্ক্রিন টাইম দিতে হবে, অর্থাৎ প্রতি 2 ঘন্টা পর পর আপনারা চেষ্টা করুন একটা ব্রেক দেওয়ার জন্য। এবং যখন তারা স্কুলিংটা শেষ হওয়ার পরে তাদেরকে বিভিন্ন কাজে এনগেজ করার চেষ্টা করুন, সেটা হতে পারে এক্সারসাইজ বা বাইরে খেলা, তাহলে তাদের স্ক্রিন টাইমটা কম থাকবে। এই স্ট্রাকচার স্ক্রিন টাইমটা যেটা করবে সেটা হচ্ছে প্রিভেনশন অফ সাইবার বুলিং। এখন ওরা দেখিয়েছে যে মেন্টাল হেলথ অ্যাসোসিয়েশন অফ নিউ ইয়র্ক ওরা এপ্রিল 8 একটা ওয়েবিনার করে এবং ওরা বলেছে দেয়ার ইজ এ সিগনিফিক্যান্টলি ইনক্রিজড সাইবার বুলিং হচ্ছে ডিউরিং দিস করোনা প্যান্ডেমিক। তারা 3টা সিমটমের কথা বলছে এই সময়টা, বা 3টা কারণে কেন এত সাইবার বুলিংটা বেড়ে গেছে। প্রথমটা হচ্ছে যে ইনক্রিজ স্ক্রিন টাইম, দ্বিতীয় কথাটা হচ্ছে যে ঘরের বিভিন্ন ডাইনামিক্স বা অ্যাবিউজ বা ক্রিটিসিজমের জন্য যাদের পুয়ার সেলফ স্টিম আছে, আর থার্ড যে সিমটম সেটা হচ্ছে লোনলিনেস। তো ওরা বলছে এই 3টা কারণে ইজ লাইক এ পারফেক্ট রেসিপি ফর ইনক্রিজ সাইবার বুলিং। এই সাইবার বুলিংটা CDC থেকে ওরা বলছে যে নর্মালি 15 to 16% নর্মালি মানে যারা হাই স্কুল স্টুডেন্ট দে আর ভিকটিম অফ সাইবার বুলিং, এবং তার মাঝে 20% সাইবার বুলিং হচ্ছে কোথায়, শুধুমাত্র স্কুলে, আর 80% হচ্ছে হোমে অথবা অন্য জায়গায়। আর এখন যখন তারা কনস্ট্যান্টলি হোমেই থাকছে এবং তারা কনস্ট্যান্ট অনেক বেশি স্ক্রিন টাইম করছে, দেয়ার ইজ এ ভেরি ইনক্রিজ রিস্ক অফ হ্যাভিং সাইবার বুলিং। সো আপনাকে যেটা করতে হবে স্ট্রাকচার স্ক্রিন টাইম, এবং আপনাকে দেখতে হবে যে আপনি সেটা খেয়াল করছেন কিনা। আর লাস্টে আমি বলবো কিছু একটা কমন বিহেভিয়ার স্ট্র্যাটেজি, আমি জাস্ট কয়েকটা 7টা পয়েন্ট বলে দিই আপনাদেরকে, জাস্ট ট্রাই টু রিমেম্বার দিস, একটু মনোযোগ দিয়ে শুনুন। দ্য নিউজ ফিডটাকে সীমিত করতে হবে। 2 নম্বর হচ্ছে যে আপনাদেরকে একটা রুটিন এবং স্ট্রাকচার থাকতে হবে সবাইকে মিলে। এখানে আপনি আপনার শিশু বাচ্চাদেরকে ইনভলভ করতে পারেন ঘরে ডেইলি রুটিনে, কাউকে লন্ড্রি করানো অথবা মনে করেন যে মিল প্রিপারেশন, দে উইল ফিল ভ্যালুড মেম্বার অফ দ্য ফ্যামিলি। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। থার্ড জিনিস যেটা বলবো সেটা আপনাদের শিশু কিশোরদের নিয়ে একটা কোয়ালিটি টাইম মেনটেন করুন, যেখানে আপনি বোর্ড গেম খেলতে পারেন, কিন্তু কোয়ালিটি টাইম শুধু আপনিই ভালো থাকছেন না, আপনার শিশু কিশোরটা কিন্তু বেশি মেন্টালি হ্যাপি এবং কানেক্টেড ফিল করছে এবং এম্পাওয়ার থাকছে। দ্য নাম্বার 4 যেটা বলবো সেটা হচ্ছে এনগেজ ইন ক্রিয়েটিভিটি, তাদের নানা রকমের ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস গুলো বাড়ানোর চেষ্টা করুন, ইমাজিনেশনটা বের করার চেষ্টা করুন। দ্য ফিফথ হচ্ছে যে ভার্চুয়াল প্লে ডেট, অর্থাৎ তাদের ফ্রেন্ডদের সাথে, কাজিনদের সাথে এবং আপনার যাদের গ্র্যান্ড প্যারেন্টস তাদের সাথে ভার্চুয়াল একটা কানেকশন তাদের সাথে দিতে হবে। এবং স্লিপ হাইজিন এবং হেলথি ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর লাস্টে আমি দর্শক একটা 4টা কোপিং স্কিলস বলে দিচ্ছি। যদি আপনার শিশু বাচ্চাকে বলেন যে হ্যাঁ আমি আর নিতেই পারছি না, আই এম লুজিং কন্ট্রোল, আই এম হ্যাভিং বিগ ফিলিংস, হোয়াট টু ডু। শিশু বাচ্চাদেরকে যেটা আমি বলি যে সেলফ হাগ, অর্থাৎ এটাকে একটা সেলফ সুদিং টেকনিক, আপনারা তাদেরকে বলতে পারেন প্রথমে সেলফ হাগ করা। দ্য সেকেন্ড যে কোপিং স্কিলটা বলবো সেটা হচ্ছে যে আপনাদেরকে বেলি ব্রিদিং বা ডিপ ব্রিদিং টেকনিকে আমরা বলি বেলি ব্রিদিং ফর দ্য কিডস, সেটা প্র্যাকটিস করতে বলুন, এবং তাদেরকে কাউন্টিং ব্যাকওয়ার্ড ফ্রম 100 to 1। অ্যান্ড দ্য ফোর্থ থিং, যদি তারা একটু বড় বাচ্চা হয় তাদেরকে আপনারা মাসেল রিল্যাক্সেশন বলবো প্র্যাকটিস করতে পারেন। দর্শক, আমি এখানে বলার চেষ্টা করেছি আপনাদেরকে বিভিন্ন টিপস এবং স্ট্র্যাটেজি গুলো দেওয়ার জন্য, যাতে আপনারা আপনাদের মানসিক স্বাস্থ্যের যত্নের পাশাপাশি আপনাদের শিশুদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে পারেন। ধন্যবাদ। Thank you so much. It's a wonderful presentation. Nazmul bhai, আপনি কি last 1 minute you have? আমার মনে হয় আনএমপ্লয়মেন্টের ব্যাপারে অনেকেরই খুব আগ্রহ আছে, এবং আনএমপ্লয়মেন্টের ব্যাপারটি আজকে গভর্নরের প্রেস কনফারেন্সে উঠেছিল, এবং গভর্নর এবং তার সেক্রেটারি মেলিসা যেটা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে এই আনএমপ্লয়মেন্ট প্রসেসটা এখন তারা পে করছেন, তারা দিচ্ছেন, এক্সিকিউট করছেন, কিন্তু এটা বেসিক্যালি ফেডারেল গাইডলাইন। এবং আপনারা তো অনেকেই জানেন, দেখেছেন আজকে নিউ ইয়র্ক টাইমস এই আনএমপ্লয়মেন্টের বিভিন্ন ফ্রড এবং বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে একটা বিশাল স্টোরি করেছে, সেটিও সেখানে আলোচিত হয়েছে। অতএব আনএমপ্লয়মেন্টের ব্যাপারে যারা রিয়েল জেনুইন আনএমপ্লয়েড তারা কোনো না কোনো সময় তাদের চেকগুলো পাবেন, কিন্তু এখন কিছুটা পরীক্ষা নিরীক্ষা ভিতর থেকে শুরু হয়েছে, এবং এর ফলে অনেকের পেমেন্ট বন্ধ হয়ে যেতে পারে, অনেকে চিঠিও পেতে পারেন। তবে আনএমপ্লয়মেন্ট ক্লেম করার সময় সবাই খুব সতর্ক থাকবেন, এবং এটা ডিজিটাল ফর্ম, এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপক ব্যবহার হচ্ছে, অর্থাৎ সে ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সবাইকে। আমাদের সানিমুল্লাহ ভাই, আমরা আশা করি আপনার আব্বা খুব তাড়াতাড়ি সুস্থ হবেন। আমাদের ডক্টর মাসুদুল হাসান, আপনি
সময় দিয়েছেন। আপনার প্রতি কৃতজ্ঞতা। ডক্টর উৎপল চৌধুরী অনেকক্ষণ বসেছিলেন, আপনি জানেন যে সারাদিন কাজ করেছেন, এরপরে এই যে কমিউনিটি, দিস ইজ কমিউনিটি সার্ভিস। ডেফিনেটলি আমরা আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি যে আমাদের সময় দিলেন এবং কমিউনিটি তাতে অনেক কিছু শুনলো এবং বেনিফিটেড হলো। ডক্টর নুরুন বেগম, আপনাকে অশেষ ধন্যবাদ। সারাদিন কাজ করার পরে আপনি এই একেবারে 9টা থেকে এ পর্যন্ত বসেছিলেন। দিস ইজ এ গ্রেট সার্ভিস। আমরা যারা বাবা মা তাদের জন্য ইটস ভেরি হেল্পফুল টিপস। ভেরি হেল্পফুল টিপস। থ্যাংক ইউ। আকরাম হোসেন, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি ব্যবসা ছেড়ে বসেছিলেন লোকজনের সামনে। এবং আমাদের সানিমুল্লাহ ভাই বলেছি, রূপা খানম, আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনার কালকে স্কুল খোলা আছে, আপনি তারপরে এতক্ষণ বসেছিলেন আমাদের সাথে। দর্শক, আজকে এ পর্যন্ত। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ এভরিওয়ান। আরো অনেক সময় দেওয়া উচিত, কিন্তু আমরা চাই যে প্রত্যেকটা, আপনারা জানেন যে এভরিথিং ইজ ইম্পর্টেন্ট। সো যাতে সবাই মোটামুটি একটা টিপস নিয়ে করে মানে বসে দেখতে পারেন, এই জন্য আমরা চেষ্টা করি সবকিছু অ্যাকোমোডেট করার। অনেকেই আমি দেখেছি কিছু রিয়েক্ট করেছেন যে আরো সময় দেওয়া উচিত ছিল, বাট দেখি ইন ফিউচার আমরা আরো কিছু সময় দিতে পারি কিনা। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা 1 ঘন্টার বেশি সময় ধরে আমাদের সাথে হাজার হাজার দর্শক বসে এই অনুষ্ঠানটি উপভোগ করলেন। আপনারাই আমাদের শক্তি। সবাই ভালো থাকবেন, সবাই সবাইকে সহযোগিতা করবেন, আমরা একটা সুন্দর কমিউনিটি বিল্ড আপ করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। খুদা হাফিজ। ধন্যবাদ ভাই।